ভরা প্রেস মিডিয়ার সামনে বিখ্যাত সেলিব্রিটি আদ্রিয়ান মাহমুদ রিয়াদ আমার হাত ধরে টেনে নিয়ে সবার সামনে বলে উঠলেন, উনি নাকি আমায় বিয়ে করবেন। ওনার এমন কথা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। হুট করে এমন কিছু হবে তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি। মাথায় চক্কর দিয়ে উঠল একটা। এসব কি বলছেন উনি? আমি ওনার সামান্য একজন অ্যাসিস্ট্যান্ট, আর উনি কিনা কিছুক্ষণ আগে রিয়াদ স্যারের একটা ফিল্ম হিট হওয়ার জন্য আর নতুন ফিল্মের এগ্রিমেন্টের জন্য কানাডার বিখ্যাত এক শহরে একটা পার্টি থ্রো করা হয়েছে। অবশ্য পার্টিটা থ্রো করেছিলেন রিয়াদ স্যারের আগের ফিল্মের হিরোইন মিস অনন্যা। রিয়াদ স্যারকে নাকি উনি সারপ্রাইজ দিবে। অবশ্য এতে আমার কোনো আপত্তি ছিল না। আমি তো দিব্যি পার্টির মজা নিচ্ছিলাম। পার্টিতে আসার কয়েক মিনিট পরেই অনন্যা ম্যাম রিয়াদ স্যারকে ডেকে নিয়ে গেলেন আর সবার সামনে রিয়াদ স্যারকে প্রপোজ করে বসলেন। ওনার প্রপোজ শুনেই রিয়াদ স্যার স্টেজ থেকে নেমে আমার হাত ধরে সবার সামনে বলে উঠলেন, আমি ওনার পুরনো গার্লফ্রেন্ড আর আমরা শীঘ্রই বিয়ে করছি। কিন্তু এগুলো তো সবই মিথ্যে কথা। বর্তমানে আমি কিছু বলবো এর আগেই রিয়াদ স্যার আমার দিকে ঝুঁকে কানে কানে বলে উঠল, একদম চুপ থাকবে। এরই মাঝে একজন মিডিয়ার লোক বলে উঠলেন, আপনি কি সত্যি বলছেন মিস্টার রিয়াদ? উনি তো আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাহলে অ্যাসিস্ট্যান্ট তো কি হয়েছে, আর ওকে আমি ভালোবাসি তাই অ্যাসিস্ট্যান্ট বানিয়েছি। তাহলে এতদিন বলেননি কেন? আসলে আমার ইচ্ছে ছিল এইবারের ফিল্মটা রিলিজ হলেই আমার আর তানজুর কথা সবাইকে বলে দিব, কিন্তু এভাবে হুট করে যে মিস অনন্যা আমায় কিছু না বলেই প্রপোজ করে বসবে আমি ভাবিনি, তাই বাধ্য হয়ে বলা লাগলো। এতটুকু বলে রিয়াদ অনন্যার দিকে তাকিয়ে বলল, আই এম এক্সট্রিমলি সরি অনন্যা, আমি তোমায় হার্ট করতে চাইনি। আসলে আমি তানজুকে ভালোবাসি অনেক আগে থেকে। রিয়াদের কথা শুনে অনন্যা কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে স্টেজ থেকে নেমে গেলেন। আমি জাস্ট হা হয়ে তাকিয়ে সবটা দেখে যাচ্ছি, যেন যা হচ্ছে সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এরই ভিতর রিয়াদ স্যার সবার সামনে হাঁটু গেড়ে বসে হাতে গোলাপ নিয়ে আমায় প্রপোজ করে বসলেন। আমি জাস্ট অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। ভরা মিডিয়াদের সামনে হচ্ছে সবকিছু, কিছু বলবো তাও আর হয়ে উঠল না। শেষমেশ বাধ্য হয়ে ওনার হাতের গোলাপটা নিয়ে নিলাম আমি। গোলাপ নিতেই সবার সামনে জড়িয়ে ধরলেন উনি আমায়। একের পর শকট দিয়ে যাচ্ছে রিয়াদ স্যার আমায়, আর আমি হাবলার মতো শুধু তাকিয়ে আছি। রীতিমতো বিষয়টা ভাইরাল হয়ে গেছে। রাত 11টা। গাড়িতে মুখ গোমরা করে বসে আছি আমি। কিছুক্ষণ আগের ঘটে যাওয়া সব ঘটনা মাথার চারপাশে ঘুরপাক খাচ্ছে আমার। আর আমার পাশের সিটেই দিব্যি একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে মোবাইল গুতাচ্ছেন রিয়াদ স্যার। এমন একটা ভাব নিচ্ছেন যেন কিছুই হয়নি। কিছুটা হতাশা নিয়ে বলে উঠলাম আমি, এটা কি করলেন স্যার? কি করেছি? ওনার কথা শুনে চোখ বড় বড় করে বলে উঠলাম আমি, কি করেছেন মানে এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ডোন্ট ওয়ারি তানজু, ওটা জাস্ট একটা অ্যাক্টিং ছিল। অ্যাক্টিং ছিল সেটা আমিও জানি স্যার, বাট এমনটা কেন করলেন? আপনি দেখেছেন সোশ্যাল মিডিয়াতে আমায় আর আপনাকে নিয়ে কি শুরু হয়েছে। ওসব নিয়ে ভেবো না তুমি, জাস্ট ইগনোর কর। আপনার কি মাথা ঠিক আছে স্যার? আপনি কি বললেন আপনি আমায় বিয়ে করবেন? আমার কথা শুনে রিয়াদ স্যার এইবার সিরিয়াসলি আমার দিকে তাকিয়ে বলে উঠলেন,
ওই মুহূর্তে ওটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুমি তো জানো তানজু আমার অনন্যাকে একদমই পছন্দ নয়। শুধু মায়ে ওর বাবা আমায় ফিল্মের কাজে হেল্প করেছিল বলে কখনো কিছু বলতে পারি না, কিন্তু তাই বলে ওকে বিয়ে ইম্পসিবল। তাই সেই মুহূর্তে ওই অ্যাক্টিংটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু স্যার, অনন্যা ম্যাম আজ নয় কাল সত্যিটা তো জেনেই যাবে, তখন কি করবেন? সেটা নিয়ে তুমি ভেবো না, তখনের বিষয় তখন ভাববো। আর একটা জিনিস, কাল থেকে আগামী কিছুদিন তোমাকে আমার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে হবে। রিয়াদ স্যারের এবারের কথা শুনে মাথাটা আবারও চক্কর দিয়ে উঠল আমার। অবাক হয়ে বলে উঠলাম আমি, অ্যাক্টিং ইম্পসিবল স্যার, আমার ধারা এসব সম্ভব না। দেখো তানজু, ইম্পসিবল বলে কিছু হয় না, আর এই কাজটা করার জন্য তুমি ডাবল পেমেন্ট পাবে। আপনি বুঝতে পারছেন না স্যার, পেমেন্টের কোনো বিষয় নয়। অ্যাক্টিং বেক্টিং আমার ধারা সম্ভব নয়। তার চেয়ে আপনি বরং সবাইকে সত্যিটা বলে দিন। সত্যিটা বলে দেই, আর অনন্যার সাথে আমার বিয়েটা হয়ে যাক। অনন্যা ম্যাম খারাপ তো নয়, দেখতেও অসম্ভব সুন্দর। এখানে সুন্দর অসুন্দরের প্রশ্ন নয় তানজু, ভালো লাগা আর ভালোবাসার প্রশ্ন, যেটার একটাও আমার অনন্যার প্রতি নেই। তাই বলে এত বড় মিথ্যে আপনার অনন্যা ম্যামকে ভালো লাগে না এটা বলে দিলই তো হয়? তোমার কি মনে এই কথাটা বললে অনন্যা ইজিলি মেনে নিবে সবটা? দেখুন স্যার, আমি অত শত জানি না, এসব ঝামেলায় জড়াতে পারবো না। আমি কালই মিডিয়াদের সবটা বলে দিব। সাথে সাথে রাগী লুক নিয়ে তাকালেন রিয়াদ স্যার, তারপর আমার দিকে এগোতে এগোতে বলে উঠল, তোমার সাহস তো কম নয়, তুমি রিয়াদের প্রপোজাল রিজেক্ট করছো। তুমি জানো না আমার জন্য কত মেয়েরা পাগল, আর তুমি কিনা। রিয়াদ স্যারের এমন কাজে ঘাবড়ে গেলাম আমি, কিছুটা আমতা আমতা করে বললাম, দেখুন স্যার, আমি সব মেয়েদের মতো নই। আর আপনি তো সত্যি সত্যি প্রপোজ করেননি, জাস্ট অ্যাক্টিং করেছেন, আর আমাকেও করতে বললেন। বললাম তো এই কাজটা করে দেওয়ার জন্য তুমি ডাবল পেমেন্ট পাবে। আমার পেমেন্ট চাই না স্যার। গাড়ির সাথে লেগে গিয়ে ভেবে বলছো তানজু, তোমার বোনের বিয়ের জন্য যেন কত টাকা লাগবে? ব্ল্যাকমেল করছেন স্যার? মোটেও না, আমি তো তোমায় জাস্ট উপকার করে দিচ্ছে। তুমি আমার কাজটা করে দিল, আমিও তোমার বোনের বিয়ের জন্য যত টাকা লাগবে নিমিষেই দিয়ে দিব। এতটুকু বলে রিয়াদ সরে যায় তানজুর কাছ থেকে। তারপর গায়ের কোটটা ঠিক করতে করতে বলে, অফারটা কেমন লাগলো ভেবে বলো। আর কেন বুঝছ না, এটা একটা জাস্ট অ্যাক্টিং মায়ে। রিয়াদের কথা শুনে অনেকক্ষণ ভেবে বলে উঠল তানজু, কতদিন করতে হবে এটা? এই ধরো 6 মাস। কিন্তু আমায় যে এর মাঝখানে দেশে ফিরতে হবে স্যার। ডোন্ট ওয়ারি, সেটা আমি দেখে নিব। তাহলে তুমি রাজি? ওরে মাথা নাড়ায় তানজু। তানজুর মাথা নাড়ানো দেখে মুচকি হাসে রিয়াদ। পরের দিন সকালে সাদা তুলতুলে নরম বিছানায় ঘুমিয়ে আছি আমি। এমন সময় দরজার নক করল কেউ। ইচ্ছে না থাকা সত্ত্বেও ঘুমের ঘোরে ঢুলতে ঢুলতে চললাম আমি। দরজা খুলেই অনন্যা ম্যামকে দেখে চোখ বড় বড় হয়ে গেল আমার। কিছুটা অবাক হয়ে বললাম, ম্যাম আপনি? ওরে কিছু না বলেই হন হন করে ভিতরে ঢুকে গেলেন উনি। তারপর যা বললেন তার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আমি। কত টাকা পেলে রিয়াদকে ছেড়ে দিবি তুই তানজু? তানজুর মুখের ওপর কতগুলো টাকা ছুঁড়ে মেরে কথাটা বলে উঠল অনন্যা। অনন্যার কাজে একরাশ বিস্ময় নিয়ে বলে উঠল তানজু, এসব কি বলছেন ম্যাম? ঠিকই বলছি, তোর যত টাকা লাগবে আমি তত দিব, কিন্তু তার বিনিময়ে তোকে রিয়াদকে ছেড়ে দিতে হবে।
আপনি কি রিয়াদকে থুরি রিয়াদকে কিনতে চাচ্ছেন ম্যাম? ধরে নে তাই, এখন বল কত টাকা চাই তোর? 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ, কত চাই বল শুধু? বলেই এক এক টাকার বান্ডিল আমার মুখের ওপর মারছেন উনি। ওনার এমন কাজে সত্যি খুব বিস্মিত আমি। এতটা জঘন্য মানসিকতা ওনার আগে জানা ছিল না আমার। তানজুর ভাবনার মাঝখানে অনন্যা আবার বলে উঠল, কি হলো, চুপ করে আছিস কেন? না, ভাবছি রিয়াদের দাম কত হবে। আমার কথা শুনে অনন্যা খুশি হয়ে বলল, আমি জানতাম টাকার জন্য তুই সব করতে পারিস। ওনার কথা শুনে হালকা হেসে বিছানার উপর থেকে মোবাইলটা হাতে বললাম আমি, সত্যি আমার মতো মেয়েরা টাকার জন্য সবকিছু করতে পারে। কথাটা বলতে বলতে তানজু ফোন করল রিয়াদকে। তানজুকে কারো কাছে ফোন করতে দেখে অনন্যা বলে উঠল, কাকে ফোন করছিস তুই? না, তেমন কাউকে নয়। বিছানায় বেঘোরে ঘুমিয়ে আছে রিয়াদ। এমন সময় ফোনটা বেজে উঠল তার। দুবার রিং হতে হতেই কেটে গেল, তৃতীয়বার বাজতেই চট করে ঘুমটা ভেঙে গেল রিয়াদের। শোয়া অবস্থায় হাত বাড়িয়ে ফোনটা তুলে কানের কাছে নিয়ে বলল সে, হ্যালো স্যার, আপনার রেট কত? অপর পাশের ব্যক্তির মুখে এমন কথা শুনতাই রিয়াদের ঘুম উধাও। লাফ মেরে বিছানা ছেড়ে উঠে বসল সে। মোবাইলের দিকে ঠিকভাবে তাকাতেই তানজুর নাম দেখে চমকে বলে উঠল রিয়াদ, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি স্যার, অনন্যা ম্যাম আপনাকে কিনতে চাইছেন। কি? রিয়াদের কি শুনেই তানজু অনন্যার ব্যবহার আর কথাগুলো সব বলে ফেলল রিয়াদকে। রিয়াদ তো সব শুনে অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। স্তব্ধ হয়ে বলল সে, আমি এক্ষুনি আসছি। এতটুকু বলে ফোন কেটে দেয় রিয়াদ। এদিকে তানজুর কথা শুনে অনন্যা বুঝে গেছে যে তানজু রিয়াদকে ফোন করেছে। একটা রাগী লুক নিয়ে বলে উঠল সে, তোর সাহস তো কম না, তুই রিয়াদকে ফোন করেছিস? বারে আপনি রিয়াদ স্যারকে কিনতে চাচ্ছেন, আর যাকে কিনবেন তাকে বলবো না। রিয়াদ তোকে ভালোবাসে বলে সাহস বেড়ে গেছে না তোর? ধরে নিন তাই, কিন্তু আপনি যেটা করলেন সেটা কি ঠিক করেছেন ম্যাম? আপনি রিয়াদ স্যারকে কিনতে চাচ্ছেন। জাস্ট শাট আপ। চুপ করতে বললেই কি সব মিথ্যে হয়ে যাবে ম্যাম? আমি আপনাকে একজন ভালো মানুষ হিসেবে জানতাম, কিন্তু আপনার মানসিকতা যে এতটা নোংরা সেটা জানা ছিল না। তানজুর কথা শুনে অনন্যা রেগে গিয়ে থাপ্পড় দিতে নেয় তানজুকে। অনন্যার কাজে তানজু চোখ বন্ধ করে ফেলে। এমন সময় দরজা খুলে রুমের ভিতরে ঢুকে রিয়াদ। অনন্যার কাণ্ড দেখে চেঁচিয়ে বলে উঠল সে, এসব কি হচ্ছে অনন্যা? আচমকা রিয়াদের কণ্ঠ শুনে তানজু অনন্যা দুজনেই তাকায় রিয়াদের দিকে। অনন্যা তো রীতিমতো ঘাবড়ে যায়, সে ভাবতে পারে নি রিয়াদ চলে আসবে এখানে। সিটকে কিছুটা দূরে চলে আসলো অনন্যা। তারপর রিয়াদের সামনে গিয়ে কিছু বলবে তার আগেই রিয়াদ এগিয়ে এসে রাগী কণ্ঠে বলে উঠল, ব্যাস, তোমায় কিছু বলতে হবে না, আমি সব শুনেছি। তুমি যেটা ভাবছ সেটা ন। জাস্ট শ্যাট আপ অনন্যা, তোমার মাথায় এমন নোংরা একটা জিনিস আসলো কি করে? না মানে? চুপ করো, টাকা দিয়ে তুমি আমায় কিনতে চাচ্ছ? তুমি যেভাবে ভাবছ তেমনটা নয়, আমি শুধু। অনন্যার কথা শুনে রিয়াদ প্রচণ্ড রেগে যায়। রাগী কণ্ঠে বলে উঠল সে, এনাফ ইজ এনাফ অনন্যা। এতটুকু বলে তানজুর হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে আবারও বলল রিয়াদ,
তোমায় একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, আমি তানজুকে ভালোবাসি আর এই ভালোবাসা টাকা দিয়ে কেনা যাবে না, বুঝেছ? ফার্দার এমন ভুল করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর তুমি ভাবলে কি করে টাকার জন্য তানজু আমায় ছেড়ে দিবে? নেক্সট টাইম এমন কিছু করলে, এতটুকু বলে থেমে যায় রিয়াদ। অসম্ভব রাগ হচ্ছে রিয়াদের, সে ভাবতেই পারে নি অনন্যা এমন কিছু করবে। কিছুক্ষণ চুপ থেকে ধমকের স্বরে বলল রিয়াদ, গেট আউট দিস রুম। রিয়াদের ধমকে পুরো কেঁপে উঠল অনন্যা। এই ফার্স্ট টাইম অনন্যা রিয়াদকে এতটা রেগে কথা বলতে দেখছে। অনন্যা আর কিছু না বলেই চলে যেতে নেয় সেখান থেকে। দুপা এগোতেই বলে উঠল তানজু, আপনার টাকাগুলো নিয়ে যান ম্যাম। তানজুর কথায় চোখ গরম করে তাকালো অনন্যা তানজুর দিকে। এরই ভিতর রিয়াদ বলে উঠল, টাকাগুলো নিয়ে যাও। ওরে, অনন্যা বলে উঠল, আমার অ্যাসিস্ট্যান্ট এসে নিয়ে যাবে। এতটুকু বলে হন হন করে বেরিয়ে যায় অনন্যা। চোখে মুখে রাগের ছাপ তার। তানজুকে যে কি করবে তা সে নিজেও জানে না। অনন্যা যেতেই বিছানার উপর বসে পড়ল রিয়াদ। জোরে জোরে শ্বাস ফেলছে সে। রাগে মাথায় আগুন জ্বলছে তার। আর তানজুর চুপচাপ দাঁড়িয়ে আছে রিয়াদের পাশ দিয়ে। এত অ্যাক্টিং কিভাবে করে উনি? কোনটা আসল আর কোনটা নকল বোঝাই যায় না। এসব ভেবে চিনতে হঠাৎই বলে উঠল সে, ব্রেকফাস্টে কি খাবেন স্যার? তোমার মাথা। আমার কি দোষ স্যার? আমি কি করেছি? তোমার মাথা করেছ। দেখুন স্যার, এই মায়ে যা হলো তার জন্য শুধু মায়ে আপনি দায়ী। আপনার জন্য কত বাজে বাজে কথা শোনা লাগলো, আমার মন খারাপ করে। তানজুর কথা শুনে রিয়াদ নিবর কণ্ঠে বলে উঠল, আমি সত্যি ভাবতে পারিনি অনন্যা এমন কিছু করবে। আমিও। এমন সময় অনন্যার অ্যাসিস্ট্যান্ট এসে দাঁড়ালো রিয়াদের রুমের সামনে। দরজার নক করে বলল সে, আমি কি ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। রিয়াদের কথা শুনে অনন্যার অ্যাসিস্ট্যান্ট ঢুকে পড়ল রুমে। অনন্যার অ্যাসিস্ট্যান্ট হল একটা মেয়ে, নাম তনুশ্রী। তনুশ্রী রিয়াদের সামনে এসে বলল, আমায় অনন্যা ম্যাম পা। আর কিছু বলার আগেই রিয়াদ পারমিশন দিয়ে দিল তনুশ্রীকে। কারণ সে জানে মেয়েটি কেন এসেছে। রিয়াদের পারমিশন পেতেই তনুশ্রী নিচে পড়ে থাকা টাকাগুলো উঠাতে লাগল। রিয়াদ 2 মিনিট বসে থেকে কাট কাট গলায় বলল, 30 মিনিটের মধ্যে তৈরি হয়ে আমার রুমে আসো তানজু। বলেই চলে গেল রিয়াদ। রিয়াদ যাওয়ার 5 মিনিট পরই চলে যায় তনুশ্রী। সবাই বের হতেই তাড়াতাড়ি রুমের দরজা বন্ধ করে ফ্রেশ হতে ঢুকে পড়লাম আমি ওয়াশরুমে। 10 মিনিটে ফ্রেশ হয়ে একটা সাদা রঙের টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরে চুলগুলো উঁচু করে বেঁধে হালকা মেকআপ দিয়ে তৈরি আমি। তারপর কুইকলি বেরিয়ে গেলাম রুম থেকে। এরই ভিতর মোবাইলে মেসেজ আসলো রিয়াদ স্যারের। রুমে যেও না, নিচে আসো, আমি গাড়িতে বসে আছি। মেসেজটা দেখতেই চটজলদি রুম লক করে হোটেলের লিফটে উঠে পড়লাম আমি। গাড়ির ভিতর বসে মোবাইলে গেম খেলছে রিয়াদ। পরনে তার ব্ল্যাক হুডি, ব্ল্যাক জিন্স, মাথা ভর্তি চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সাজানো, হাতে ব্ল্যাক ওয়াচ, পায়ে ব্ল্যাক জুতো, এক কথায় ব্ল্যাকে সজ্জিত রিয়াদকে অসম্ভব সুন্দর লাগছে। এমন সময় হাঁপাতে হাঁপাতে এসে হাজির তানজু। একটু লেট হয়ে গেছে তার। তানজু গাড়ির ভিতর ঢুকে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, সরি স্যার, একটু লেট হয়ে গেছে। তানজু বসতেই রিয়াদ হাতের মোবাইলটা নামিয়ে তানজুর দিকে তাকিয়ে বলে উঠল,
এখানে একটু লেট, পুরো 5 মিনিট দেরি করেছ তুমি। 5 মিনিট কি বেশি স্যার? মনে মনে, সরি স্যার। ইটস ওকে। আমরা এখন কোথায় যাব স্যার? আপাতত একটা কানাডিয়ান রেস্টুরেন্টে। হোটেলেই তো ভালো ভালো খাবার ছিল স্যার। কিন্তু আজ হোটেলের খাবার খাবো না। ওহ, ড্রাইভার অনেক আগেই গাড়ি চালাতে শুরু করেছেন। তাই আমিও আর বেশি কিছু না ভেবে চুপচাপ বসে রইলাম। অত্যাধিক সুন্দর দেখতে একটি দেশ কানাডা। আর সিয়ানা ডে কুবেসি নামক একটা জায়গার পথ পেরিয়ে এগিয়ে চলেছি আমরা। রাস্তাগুলো যতটা মোলায়েম তার চেয়েও বেশি সুন্দর। এর আশেপাশের প্রকৃতি, কমলা আর সবুজ রঙের গাছের পাতার সমৃদ্ধির পথ পেরিয়ে এগিয়ে চলেছি আমরা। বাহিরের পরিবেশ এতটাই সুন্দর যেন সহজে চোখ সরতেই চায় না। একটা শীতলতার ভাব আছে খুব। অনেকক্ষণ পর আচমকা কি হলো? রিয়াদ স্যার উচ্চ স্বরে হেসে উঠলেন। হুট করে ওনার হাসি পাওয়ার কারণ বুঝতে পারলাম না আমি। তাই অবাক হয়ে বললাম, ও কি হলো স্যার, আপনি হাসছেন কেন? একটা জিনিস তো ক্লিয়ার তানজু। কি জিনিস? এই যে অনন্যা কালকের সম্পূর্ণ বিষয়টাকে সত্যি ভেবে নিয়েছে। মানে এটাই, কালকের অ্যাক্টিংটা একদম পারফেক্ট ছিল, তাই সকালে তোমায় ওই অফার দিতে আসলো। আপনার কি সবকিছু মজা মনে হচ্ছে স্যার? সবকিছু যতটা ইজিভাবে নিচ্ছেন বিষয়টা ততটা ইজি নয়। ডোন্ট ওয়ারি তানজু, জাস্ট প্যারা নাই, চিল। হেসে উঠলেন উনি। এরই ভিতর আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। চলো তাহলে যাওয়া যাক। বলেই মাথায় টুপি আর চোখে ব্ল্যাক সানগ্লাস পরে বেরিয়ে গেলেন রিয়াদ স্যার। আমিও বেশি কিছু না ভেবে মুখ গোমরা করে বেরিয়ে আসলাম গাড়ি থেকে। মুখ গোমরা করেই হেঁটে চলেছি আমি। আমায় এইভাবে থাকতে দেখে বলে উঠলেন রিয়াদ স্যার। কি হলো তোমার? কিছু হয়নি তো? তুমি এখনো অনন্যার বিষয় নিয়ে পড়ে আছো। এই অ্যাক্টিং করতে গিয়ে পড়ে বিপদে পড়লে আমার কিন্তু কোনো দোষ নেই স্যার। প্রবলেম আর কি হবে? বেশি প্রবলেম হলে তোমায় সত্যি সত্যি বিয়ে করে নিব। রিয়াদ স্যারের কথা শুনে দাঁড়িয়ে পড়লাম আমি। তারপর চোখ বড় বড় করে বলে উঠলাম, কি? আমার কাজে? রিয়াদ স্যারও দাঁড়িয়ে পড়লেন। তারপর হেসে আমার গাল দুগাল টেনে বললেন, কাম অন তানজু, আমি জাস্ট মজা করেছি, আর এমনিতেও বেশি ভেবো না। এদিকে দূর থেকে একজন ফটোগ্রাফার তানজুর আর রিয়াদের গাল ধরার দৃশ্যটা ক্যাপচার করে নিল। সে তো ভেবেই নিয়েছে এরা সত্যি সত্যি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এমন সময় ফটোগ্রাফার ছেলেটির মোবাইলটা বেজে উঠল। ফোনটা বের করে বলে উঠল সে, ইয়েস ম্যাম, আপনার কথা মতো রিয়াদ স্যারকে ফলো করছি আমি। ফটোগ্রাফারের কথা শুনে অপর পাশের জন হালকা হেসে বলল, ওকে। কানাডার একটা সুন্দর রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিলাম আমি আর রিয়াদ স্যার। হঠাৎ কি হলো? রিয়াদ স্যারের আমার মুখের সামনে খাবার ধরে বলে উঠলেন উনি। হা করো। ওনার এমন কাজে পুরো চমকে উঠলাম আমি। বুঝলাম না এমন কেন করছেন রিয়াদ স্যার, এখানে তো কেউ নেই। তাহলে কিছু বলবো তার আগেই মোবাইলটায় টুং করে বেজে উঠল উপরে রিয়াদ স্যারের মেসেজ দেখে আরও চমকে উঠলাম আমি। উনি আমার পাশে বসে আমায় মেসেজ করছে। 2-5 কিছু না ভেবে মেসেজটা দেখলাম আমি, যেখানে লেখা, কেউ আমাদের দেখছে তানজু। সাথে সাথে চোখ বড় বড় করে তাকালাম আমি রিয়াদ স্যারের দিকে। উনি মুচকি হেসে বলে উঠল, কি হলো নেও?
কি করব কিছুই যেন বুঝে উঠতে পারছি না। অতিরিক্ত না ভেবে হা করলাম আমি, সাথে সাথে রিয়াদ স্যার চামচে করে মুখে খাবার ভরে দিল। রীতিমতো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে আমার। এরই মাঝে রিয়াদ স্যার বলে উঠলেন, তোমায় তো খাইয়ে দিল এবার আমায় খাইয়ে কে দিবে? এবারের কথায় শুনে মনে হলো আমি নেই আমার মাঝে। আমার অবস্থা বুঝতে পেরে রিয়াদ স্যার আবারও বলে উঠলেন, কি হলো? ওনার কথা শুনে ধ্যান ভাঙল আমার, কিছুটা আমতা আমতা করে বললাম, হা এই তো দিচ্ছি। তানজুর কথা শুনে মুচকি হাসল রিয়াদ। তারপর বলল, গুড। রিয়াদের গুড শুনে তানজু আস্তে আস্তে নিজের প্লেট থেকে চামচে করে কিছু খাবার উঠিয়ে মুখের সামনে ধরল রিয়াদের। রিয়াদও তানজুর দিকে তাকিয়ে মুচকি হেসে মুখে পড়ে নিল খাবার। এদিকে রেস্টুরেন্টের বাহিরে থাই গ্লাসের পাশে দাঁড়িয়ে ওদের ছবি তুলল সেই ফটোগ্রাফার, যার নাম ছেন্ডি। রিয়াদ অনেক আগেই ছেলেটাকে ফলো করেছে, যে লুকিয়ে লুকিয়ে ওর আর তানজুর ফটো তুলছিল। পুরোটা বুঝতে না পারলেও এতটুকু বুঝে গেছে ছেলেটি হয়তো তাকে আর তানজুকে সন্দেহ করছে। তাই তো এত অ্যাক্টিং। রিয়াদ এটাও আন্দাজ করতে পেরেছে যে ছেলেটাকে হয়তো অনন্যাই পাঠিয়েছে। তাহলে কি বিশ্বাস করল না অনন্যা? মাথার ভিতর হাজারো প্রশ্ন নিয়ে খাবার খাচ্ছে রিয়াদ। একে অপরকে খাইয়ে দিতে দিতে ব্রেকফাস্ট শেষ করল রিয়াদ আর তানজু। তানজু তো পুরোটা সময় শক্তে ছিল। সে তো বুঝে উঠতেই পারে না কখন রিয়াদ রিয়েল কিছু বলে আর কখন অ্যাক্টিং করে। চুপচাপ গাড়িতে বসে আছে রিয়াদ আর তানজু। রিয়াদ মোবাইল দেখছে আর তানজু তাকিয়ে আছে রিয়াদের মুখের দিকে। কিছু বলতে চায় সে, কিন্তু বলতে পারছে না। একরাশ অস্থিরতা নিয়ে তাকিয়ে আছে তানজু রিয়াদের দিকে। রিয়াদ মোবাইলের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল তানজুকে, তুমি কি কিছু বলবে নাকি এভাবেই আমার মুখের দিকে তাকিয়ে থাকবে? রিয়াদের কথা শুনে চমকে উঠল তানজু। কি করে বুঝল আমি ওনার দিকে তাকিয়ে আছি? মনে মনে রিয়াদ তার ফোনটাকে সরিয়ে রেখে তানজুর দিকে তাকিয়ে বলল, কি করে বুঝলাম সেটা বড় কথা নয়, বড় কথা হলো কি বলতে চাও বলো। ওভাবে তাকিয়ে আছো কেন? না মানে কি করে বুঝলেন আমি এটা ভাবছিলাম। বোকার মতো কথা বলো না তানজু, এখানে না বোঝার কি আছে? ওসব বাদ দেও, আগে বলো কি বলবে আমায়, বলে ফেলো। আসলে স্যার তখন রেস্টুরেন্টে কে দেখছিল আমাদের? কে দেখছিল সেটা বলতে পারবো না, বাট ছেলেটাকে যে অনন্যা পাঠিয়েছে তাতে আমার কোনো সন্দেহ নেই। কি তার মানে অনন্যা ম্যাম বিশ্বাস করেনি? তাহলে সকালে যে? সেটাই তো। যাক ওসব বাদ দেও, শুধু মনে রেখো এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে, কিছুতেই অনন্যাকে বুঝতে দেওয়া যাবে আমরা অ্যাক্টিং করছি। আচ্ছা স্যার, অনন্যা ম্যাম তো আজ নয় কাল সত্যিটা জেনেই যাবে তখন। এক প্রশ্ন বারবার কেন করো বলো তো? না আমি তো শুধু বলছিলাম। ডোন্ট ওয়ারি, ওটা নিয়ে তুমি ভেবো না, পরে আমি বুঝে নিব। ঠিক আছে স্যার। ওরে রিয়াদ আর কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে তানজু আবারও বলে উঠল, তাহলে স্যার আমরা কানাডা থেকে ফিরছি কবে? আপনার নতুন ফিল্মের শুটিং তো এখানে হবে না। দুদিন পর বেক করব, পরশু একটা পার্টি আছে, ওটার পর। তুমি ভুলে গেলে নাকি? না স্যার ভুলিনি, আসলে কাল থেকে মাথাটা একটু চক্কর দিচ্ছে তাই গুলিয়ে গেছি আর কি।
বেশি গুলিয়ে গেলে কিন্তু প্রবলেম তানজু। ডোন্ট ওয়ারি স্যার, আই হ্যান্ডেল ইট। তাহলে স্যার আজ কি করব? কি আর করব, শুধু ঘুরব, সাথে একজনকে ঘুরাবো। রিয়াদের কথার অর্থ না বুঝতে পেরে বলে উঠল তানজু। মানে? তানজুর কথা শুনে রিয়াদ তানজুর গাল ধরে বলে উঠল, অ্যাক্টিং মাই ফেক গার্লফ্রেন্ড। কি? হেসে উঠল রিয়াদ। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে ফুরে ছেন্ডিকে বোকা বানিয়েছে রিয়াদ। একদম পারফেক্ট বয়ফ্রেন্ডের মতো বিহেভ করেছে সে। তানজুর সাথে প্রচুর শপিং করেছে, আইসক্রিম খেয়েছে, সাথে পার্কে ঘুরে বেরিয়েছে দুজন। রিয়াদের অ্যাক্টিং এতটাই নিখুঁত ছিল যে ছেন্ডি ধরতেই পারে নি রিয়াদরা তাকে দেখানোর জন্য নাটক করছে। সবকিছুরই পিক তুলেছে ছেন্ডি, যেমন তানজুর ঠোঁটে আইসক্রিম লাগলে রিয়াদ তার হাত দিয়ে মুছে দিয়েছে। শপিং মলে তানজুকে তার চয়েজ করা ড্রেস কিনে দেওয়া সহ আরও নানা কিছু। টেবিলের উপর রিয়াদ আর তানজুর এসব ছবি দেখে রাগে গা জ্বলে উঠছে অনন্যার। ছেন্ডি অনন্যার পাশে দাঁড়িয়ে বলল, আপনার কথা মতো আজ সারাদিন আমি ওদের উপর নজর রেখেছি ম্যাম। আমার মনে হয় রিয়াদ স্যার তানজু সত্যি সত্যি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। বাকিটা আপনি যা মনে করেন ম্যাম, তাহলে আজ আমি আসি। ওরে হাত নাড়িয়ে যেতে বলে অনন্যা। অনন্যার হাতের ইশারা পেতেই ছেন্ডি চলে যায়। অনন্যা কিছুক্ষণ ছবিগুলোর দিকে তাকিয়ে থাকে রাগী লুকিং এ। সে কিছুতেই বিষয়টাকে মেনে নিতে পারছে না। অনন্যা রেগে একটা ছবির দুভাগ করে ফেলে, যে ছবিটায় রিয়াদ তানজুর ঠোঁটের আইসক্রিম মুছে দিয়েছিল। রাগে গা জ্বলে যাচ্ছে তার। রাত 10টা। হোটেলের ছাদের উপরে থাকা সুইমিং পুলের সামনে চেয়ারে বসে কফি খাচ্ছে রিয়াদ। আর পাশেই তানজু দাঁড়িয়ে আছে। হঠাৎই তানজু বলে উঠল, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না স্যার? কি বাড়াবাড়ি? আপনি কি আমার কথা বুঝতে পারছে না নাকি বুঝতে চাইছেন স্যার? ওহ, তুমি সারাদিনের কথা বলছ। আপনার এই ডোন্ট কেয়ার ভাবটা নিতে পারছি না স্যার। এত টেনশন কেন নিচ্ছ বলো তো? আপনি সবটা এত ইজিলি কেন নিচ্ছেন বলুন তো? উফ। তানজু, তুমি কি এই টপিক ছাড়া আর কথা বলতে পারো না? কাল থেকে শুধু এই টপিকেই পড়ে আছো। রিয়াদের কথা শুনে তানজু মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। কানাডার শীতলা তাপে আছে তারা। ঠান্ডা ঠান্ডা পড়ছে খুব, শীতে তানজু কাঁপছে। ঠান্ডা বাতাস বইছে চারিদিকে, গায়ের চাদর জড়িয়ে দাঁড়িয়ে আছে তানজু, কিন্তু কানাডার শীতের তুলনায় এটা খুবই ঠুনকো। আর রিয়াদ মোটা জ্যাকেট পরে কফি খাচ্ছে। এর মধ্যে একজন ওয়েটার এসে দাঁড়ালো রিয়াদের সামনে। রিয়াদের বলল সে, আপনার কি আর কিছু লাগবে স্যার? না, আরও কফি স্যার। এখন না, ঠিক আছে স্যার, আমি কি যেতে পারি? হ্যাঁ ঠিক আছে জনাব। এতটুকু বলে ওয়েটার চলে যায়। কিছুক্ষণ পর রিয়াদ তার হাতের কফিটা শেষ করে বলে উঠল তানজুকে, ওকে তানজু, এখন রুমে যাও, শীত পড়ছে খুব, বেশিক্ষণ বাহিরে থাকা ঠিক হবে না, আমিও যাচ্ছি। ওকে স্যার, আপনি যান, আমি আসছি। ওকে, আর বেশি ভেবো না, আমি আছি না। বলেই হেঁটে চলে যেতে নেয় রিয়াদ। কিছুটা দূর যেতেই হঠাৎই পানিতে কারো পড়ে যাওয়ার শব্দ পেয়ে পিছন ঘুরে তাকালো সে। সামনেই তানজুকে পানির ভিতর লাফালাফি করতে দেখে হতভম্ব হয়ে গেল রিয়াদ। রিয়াদ জানে তানজু সাঁতার জানে না। বেশি কিছু না ভেবে গায়ের জ্যাকেটটা খুলে রিয়াদও পানিতে ঝাঁপ দিল। সাঁতরে গিয়ে ধরল সে তানজুকে। এদিকে
তানজু পানির ভিতর লাফালাফি করছে, শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম তার। হঠাৎ কি থেকে কি হলো কিছু বুঝে উঠতে পারল না সে। হাঁটার জন্য পা বাড়াতেই, দু পা এগোতেই কিছু একটার সাথে পিছলা খেয়ে সোজা সুইমিং পুলের মধ্যে পড়ে তানজু। তাকে কেউ ধরেছে বুঝতে পেরে তানজুও গলা জড়িয়ে ধরে তার। তারপর তাড়াতাড়ি পানির উপর মাথা তুলে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলে সাথে কাশতে লাগল। পানি খেয়ে ফেলেছে তানজু। এদিকে রিয়াদ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তানজুর দিকে। সে বুঝে উঠতে পারছে না তানজু পানির ভিতর পড়ল কি করে। তানজু কিছুক্ষণ শ্বাস ফেলে সামনে তাকাতেই রিয়াদকে গলা জড়িয়ে ধরেছে দেখে ঘাবড়ে যায়। কিন্তু এই মুহূর্তে কিছু করারও নেই, কারণ পানির ভিতর আছে তারা। তাই আর একটু শক্ত করে রিয়াদকে ধরে বলল, সরি স্যার। রিয়াদ কিছু না বলে তানজুকে নিয়ে চলে আসে সুইমিং পুলের কিনারায়। কিনারায় আসতেই তানজু রিয়াদকে ছেড়ে উঠে পড়ে উপরে। ঠান্ডায় শরীর কাঁপছে তার। রিয়াদ তানজুর দিকে তাকিয়ে বলল, পানির ভিতর পড়লে কি করে? স্যার, পরে বলবো। এতটুকু বলে তাড়াতাড়ি দৌড়ে চলে যায় তানজু। রিয়াদও আর কিছু না ভেবে চলে যায় নিজের রুমে। অন্যদিকে ওরা যেতেই সেই ওয়েটারটা দরজার আড়ালে দাঁড়িয়ে একটা ফোন করে বলল, ম্যাম, আপনি যেমনটা বলেছিলেন তেমনটাই করেছি, কিন্তু রিয়াদ স্যার বাঁচিয়ে নিয়েছে। ওয়েটারের কথা শুনে অপর পাশে অনন্যা মোবাইলটা ছুঁড়ে মারল নিচে। সাথে সাথে মোবাইলটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। রাগ হচ্ছে তার, ভীষণ রাগ। থরথর করে শীতে কাঁপছি আমি। কি যে হলো কিছুক্ষণ আগে ভাবতেই ভয়ের সাথে সাথে শরীর কাঁপছে আমার। গায়ে মোটা কম্বল জড়িয়ে বিছানায় শুয়ে আছি আমি। কিছুক্ষণ আগেই রুমে এসে সোজা ড্রেস চেঞ্জ করে বিছানায় কম্বল মুড়ি দিয়ে রয়েছে আমি। ধীরে ধীরে ঠান্ডা শরীর গরম হতে লাগল। শীতে যেন এতক্ষণ জমে যাচ্ছিলাম আমি। এমন সময় ফোনটা বেজে উঠল আমার। উপরে আপুর নাম্বার দেখে কম্বলের নিচে বসেই ফোনটা তুলে বলে উঠলাম আমি, হ্যালো। হ্যালো শুনতাই অপর পাশে খুশি মনে বলে উঠল তাসলিমা, তানজুর বড় বোন। কি রে, কেমন আছিস? এই তো আপু ভালো, তুমি? ভালো। কবে আসছিস তুই? এই তো আপু আর অল্প কিছুদিন পর। অল্প দিন করতে করতে পুরো 2 বছর হয়ে গেল বোন, মন খারাপ করে। কি করব বলো আপি, সময় তো হয়ে উঠছে না। তবে এইবার পাক্কা তোমার বিয়ে বলে কথা, আর আমি আসব না। তুই না, আসলে আমি বিয়েই করব না। তাহলে তো দুলাভাই ছ্যাঁকা খাবে একটা। তানজুর কথা শুনে হেসে উঠল তাসলিমা। মা কই? আছে পাশেই। দেও। তাসলিমা ফোনটা তুলে দিল তার মায়ের কাছে। উনিও ফোনটা পেয়ে খুশি মনে বলে উঠল, হ্যালো। কেমন আছো মা? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি, কেঁদে কেঁদে। তুমি কাঁদছো, এই কারণে আমি তোমার সাথে কথা বলতে চাই না। যতবারই কথা বলি ততবারই কাঁদো। কই, কাঁদছি না তো। মিথ্যে বলছো। কবে আসবি তুই? কতদিন হয়ে গেল তোকে দেখি না। চিন্তা করো না, আর কয়েকদিন পরই যাব আমি। আপুর বিয়ের কাজ তো সব আমাকেই করতে হবে। তারপর ওখানের কি অবস্থা? বাবা ভালো আছে তো? সবাই ঠিক আছে। তারপর কিছুক্ষণ তানজু আর তানজুর মা কথা বলল। কতক্ষণ পর ফোন কেটে তানজু একটা দীর্ঘশ্বাস ফেলে কম্বল জড়িয়েই ঘুম। সকাল 10টা। বিছানা লেপ্টে ঘুমিয়ে আছে রিয়াদ। এমন সময় তার রুমে ঢুকল তানজু।
পরনে তার স্কালার টপস আর জিন্স, ডুপ্লিকেট চাবি দিয়ে ঢুকেছে সে। কারণ রিয়াদ একদিন বলেছিল তাকে সকালবেলা যেন তাকে কলিং বেল বাজিয়ে রুমে না আসতে, কারণ আচমকা ঘুমে বেঘাত ঘটা রিয়াদের একদম পছন্দ নয়। তানজু একবার রিয়াদের দিকে তাকিয়ে চারপাশে চোখ বুলালো। পুরো রুমটা হালকা কিছুটা অগোছালো। তানজু শুরুতে চলে যায় রিয়াদের বেডের কাছ থেকে কিছুটা দূরে থাকা জানালার কাছে। আস্তে আস্তে থাই গ্লাস মুড়িয়ে থাকা সাদা পর্দাটা সরিয়ে দিল সে। সাথে সাথে সকালের ফুরফুরে আলো এসে সোজা পড়ল রিয়াদের মুখে। সূর্যের আলো মুখে পড়তেই ঘুম ভাঙল রিয়াদের। সে জানে তানজু জানালার পর্দা সরিয়েছে, কারণ এটা নতুন কিছু নয়। রিয়াদ আস্তে আস্তে চোখ খুলে বলল, গুড মর্নিং তানজু। তানজুও মুচকি হেসে উত্তর দিল, মর্নিং স্যার। তারপর একে একে পুরো রুমের পর্দা সরিয়ে ফেলল সে। পর্দা সরাতেই পুরো রুম আলোতে ভরে গেছে। পুরো রুম সূর্যের আলোতে চকচক করছে। তানজু একে একে রিয়াদের রুম গোছাতে লাগল। এদিকে রিয়াদ আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে বসল। তারপর কিছুক্ষণ বসে চলে যায় সোজা ওয়াশরুমে। লম্বা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে সে। রিয়াদ যতক্ষণে শাওয়ার নিয়েছে ততক্ষণে তানজু তার একটা হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স আয়রন করে বিছানার উপর রেখে দিয়েছে। রিয়াদ হালকা হেসে ড্রেসগুলো পরে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মুছে আঁচড়াতে ছিল রিয়াদ। এমন সময় হাতে খাবারের ট্রে নিয়ে হাজির তানজু। খাবারগুলো বিছানার উপর রেখে বলল তানজু, স্যার আপনার ব্রেকফাস্ট। রিয়াদ চুল আঁচড়াতে আঁচড়াতে বলে উঠল, ওরে। তানজু আর কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল সে। রিয়াদ তার চুল ঠিক করে এসে বসল বিছানার উপর। তারপর ব্রেকফাস্ট করতে শুরু করল। রিয়াদ স্যান্ডউইচের এক কামড় মুখে দিতে দিতে বলে উঠল, তুমি খেয়েছ? না স্যার, আপনি খান, তারপর আমি করে নিব। ঠিক আছে, তাহলে আপনি খান, আমি সোফায় উপর আছি, আপনার খাওয়া হলে আমায় ডেকে দিয়েন। রিয়াদের ওর পেয়ে তানজু দুপা এগোতে নিলেই রিয়াদ আবার বলে উঠল, আচ্ছা শোনো। রিয়াদের ডাক শুনে তানজু আবার নিজের জায়গায় দাঁড়িয়ে বলে উঠল, বলুন স্যার। কাল রাতে সুইমিং পুলের ভিতর পড়লে কি করে? রিয়াদের কথা শুনতাই কাল রাতের কথা মনে পড়ে গেল তানজুর। সাথে সাথে একটু সংকোচ ফিল হচ্ছে তার। কাল সুইমিং পুলে ভাবতেই কেমন লাগছে তানজুর। তানজুকে চুপ থাকতে দেখে আবারও বলে উঠল রিয়াদ, কি হলো? রিয়াদের কথা শুনে তানজু তার ভাবনার শহর থেকে বেরিয়ে আসল। তারপর কিছুটা সংকোচতা নিয়েই বলে উঠল সে, সত্যি বলতে স্যার, কাল রাতে কি হলো আমি নিজেও জানি না। আপনি যাওয়ার কিছুক্ষণ পর আমিও যেতে নিয়েছিলাম, হঠাৎ পায়ে কিছু বাজতেই পিছলে গিয়ে সুইমিং পুলে পড়ে গিয়েছিলাম। এতটুকু বলে মাথা নিচু করে আবারও বলল তানজু, কাল রাতের জন্য আই এক্সট্রিমলি সরি স্যার, আমার জন্য অত রাতে ভিজতে হলো আপনাকে। ইটস ওকে। আর এমনিতেও তোমার জায়গায় অন্য কেউ থাকলেও আমি এমনটা করতাম। আই নো স্যার, তাহলে আমি যাই। আর শোনো, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নেও, তারপর আমরা ছাদে যাব। রিয়াদের কথা শুনে তানজু কিছুটা অবাক হয়ে বলল, ছাদে কেন? সেটা গেলেই দেখতে, কারণ আর যাই হোক দেখতে হবে না। তুমি কি করে সুইমিং পুলের ভিতর পড়লে? এখানে দেখার কি আছে? এত প্রশ্ন কেন করো বলো তো? সরি স্যার। এতটুকু বলে চলে যায় তানজু।
তানজু যেতেই রিয়াদ তার খাওয়ায় মনোযোগ দিল। কেন যেন তার বার মনে হচ্ছে কাল রাতে তানজু এমনি এমনি সুইমিং পুলের ভিতর পড়ে যায়নি। ব্রেকফাস্ট সেরে সুইমিং পুলের কালকের সেই জায়গায় দাঁড়িয়ে আছে রিয়াদ আর তানজু। হঠাৎই রিয়াদ বলে উঠল, এবার বলো তো এক্স্যাক্টলি কিভাবে পড়লে তুমি? রিয়াদের কথা শুনে তানজুও আর বেশি কিছু না ভেবে সে যেখান থেকে হেঁটে যাচ্ছিল কাল রাতে সেখানে গিয়ে বলে উঠল, কাল রাতে আমি এখানে দাঁড়িয়েছিলাম একদম সুইমিং পুলের পাশেই, তারপর আপনি যাওয়ার পর আমিও এক পা করে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎ এখান থেকে সুইমিং পুলের পাশের নিচে জায়গাটা দেখিয়ে পা পিছলে যায়, তারপর আমি সোজা সুইমিং পুলের মাঝখানে পড়লাম স্যার। রিয়াদ তানজুর কথাগুলো খুব মনোযোগ দিয়েই শুনল, তার সাথে আশেপাশের চারিদিকেও তাকালো। হঠাৎই সুইমিং পুলের ভিতর একটা কলার খোসা দেখতে পেল রিয়াদ, যেটা দেখে রিয়াদের আর বুঝতে বাকি রইল না তানজু কিসের উপর পা রেখে পড়ে গেছে। রিয়াদের ভাবনার মাঝখানে বলে উঠল তানজু, কি হলো স্যার, কিছু বুঝতে পারলেন? কি স্যার? তোমার মাথা মানে হাঁটার সময় চোখ কোথায় থাকে তোমার? ঠিক বুঝলাম না। ওই দেখো সুইমিং পুলের কলার খোসাটাকে দেখিয়ে। কলার খোসা? ওটায় পা পিছলে পড়ে গেছো তুমি। ওহ, কিন্তু কলার খোসা আসলো কোথা থেকে? তুমি রাখছো তাই। এনিওয়েজ চলো এখন, অকারণেই ভুলভাল ভাবছিলাম আমি। কি ভাবছিলেন স্যার? কিছু না, চলো। বলেই চলে যায় রিয়াদ। রিয়াদের কথা তেমন বুঝতে না পেরে তানজুও মাথা চুলকাতে এগিয়ে যায় রিয়াদের পিছন পিছন। এবার কলার খোসা কিভাবে আসলো তার কারণটা বলা যাক। কাল রাতে যখন ওয়েটার রিয়াদের সাথে কথা বলছিল তখনই সুযোগ বুঝে কলার খোসা রেখেছিল ওয়েটার। আর তানজুর বেখেয়ালির কারণে সেও গিয়ে পা রাখল সেই কলার খোসার উপর। তারপর আর কি যা হওয়ার তাই হল, তানজু পা পিছলে পড়ল সোজা সুইমিং পুলের ভিতর। মাঝখানে কাটল একদিন। সন্ধ্যা ৬টা। আজকে রিয়াদ আর তানজু যাবে একটা পার্টিতে। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছে রিয়াদ। সাদা শার্টের ওপর ব্ল্যাক কোট, সাথে ব্ল্যাক প্যান্ট, হাতে ব্ল্যাক ওয়াচ, ব্ল্যাক জুতো, একদম পারফেক্ট সেলিব্রিটি লুকিং এ আছে সে। ব্ল্যাকে অত্যাধিক সুন্দর লাগছে তাকে। রিয়াদ আয়নার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল, তারপর আয়নার সামনে দাঁড়িয়ে হাত দিয়ে সামনের চুলগুলো ঠিক করতে লাগলো সে। এমন সময় একটা সাদা টি শার্ট, ব্ল্যাক জ্যাকেট আর জিন্স পরে এসে সামনে দাঁড়ালো তানজু। খুশি মনে বলল সে, আমি তৈরি স্যার, তাহলে যাওয়া যাক। বলেই পিছন ঘুরে তানজুর দিকে তাকিয়েই বলল সে, এসব কি পরে এসেছো তুমি? রিয়াদের কথা শুনে তানজু অবাক হয়ে বলল, কেন স্যার, আমি তো এইভাবেই যাই। তা ঠিক আছে, কিন্তু আজ এভাবে যাবে না তুমি। কিন্তু কেন স্যার? তুমি কি ভুলে গেছো এখন তুমি আমার গার্লফ্রেন্ড? আর তুমি এভাবে গেলে সকলে কি ভাববে বলো তো? এভাবে যাওয়া যাবে না। না, যাবে না। এতটুকু বলে রিয়াদ ফোন করল একটা। কিছুক্ষণের মধ্যেই কলিং বেল বেজে উঠল রিয়াদের রুমের। রিয়াদও বেশি কিছু না ভেবে চলে যায় দরজার সামনে। দরজা খুলতেই একজন লেডি একটা পার্সেল রিয়াদের দিকে এগিয়ে বলল, আপনার পার্সেল স্যার। ঠিক আছে, ধন্যবাদ। অনেক স্বাগতম স্যার। বলেই দরজাটা আটকাতেই নিলেই আবার বলে উঠল লেডিটি, একটা কথা বলবো স্যার। ইয়েস প্লিজ, আপনার একটা অটোগ্রাফ দিবেন স্যার। রিয়াদ মেয়েটির কথা শুনে মুচকি হেসে বলল,
ইয়া সিউর। রিয়াদের কথা শুনে লেডিটি খুশি হয়ে তার ব্যাগ থেকে একটা ছোট্ট ডায়েরি বের করে দিল। রিয়াদ ডায়েরিটা হাতে নিয়ে বলল, কলম। লেডিটি এক্সাইটিং এ পেন দিতেই ভুলে গেছে রিয়াদের কথা শুনে তাড়াতাড়ি ব্যাগ থেকে পেন বের করে দিল। রিয়াদও পেনটা হাতে নিয়ে ডায়েরিতে নিজের অটোগ্রাফ দিতে লাগল, আর লেডিটি হা হয়ে তাকিয়ে আছে রিয়াদের দিকে। রিয়াদ অটোগ্রাফ দিয়ে ডায়েরিটা এগিয়ে দিল মেয়েটা দিকে। মেয়েটিও খুশি হয়ে বলল, ধন্যবাদ, একটা সেলফি স্যার, প্লিজ স্যার। সময় নেই রিয়াদের, তারপরও মেয়েটির অনুরোধে না করতে পারল না, মুচকি হেসে বলল সে, ওকে। রিয়াদের ওকে শুনে মেয়েটিও আর বেশি দেরি না তাড়াতাড়ি নিজের ফোন বের করে তাড়াতাড়ি দুটো ছবি তুলে নিল। তারপর খুশি হয়ে বলল, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ওরে মুচকি হাসল রিয়াদ। তারপর দরজা বন্ধ করে পার্সেলটা নিয়ে এগোতে লাগল সে জানত তানজু এমন কিছু করবে, তাই আগে থেকেই তানজুর জন্য একটা সুন্দর ড্রেস অর্ডার করে রেখেছিল। একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছি আমি, বুঝলাম না রিয়াদ স্যারের এত সময় কেন লাগছে। বলতে না বলতেই রিয়াদ স্যার হাজির। তারপর আমার দিকে একটা পার্সেল এগিয়ে দিয়ে বলল, এটা পড়ে নেও। এটা কি স্যার? খুলে দেখো। তানজুও তাড়াতাড়ি খুলে দেখল। পার্সেলটা খুলতেই দেখল তানজু অসম্ভব সুন্দর একটা সাদা রঙের শর্ট গাউন, না গাউন বললে ভুল হবে, শর্ট লেডিস ফ্রক, অবশ্য খুব শর্ট নয়, হাঁটুর নিচ পর্যন্ত হবে তানজুর। ড্রেসটা এতটাই সুন্দর হয়েছে তানজু এক্সাইটিং হয়ে গেছে, খুশি মনে বলল সে, এটা আমার। না আমার। কি স্যার মজা নিচ্ছেন কেন? তুমি আহাম্মকের মতো কথা বলছো কেন? না মানে, হয়েছে, আর কিছু বলতে হবে না, ফটাফট ড্রেসটা পরে তৈরি হয়ে আসো। ওকে স্যার। বলেই তানজু দৌড়ে চলে যায় ওয়াশরুমে। বাকিটা কালকে। সোফার উপর বই হাতে বসে আছে রিয়াদ। অপেক্ষা কখন তানজু আসবে। এরই মাঝে হোয়াইট ড্রেস পরে রিয়াদের রুমের ভিতর দিয়ে দরজার পর্দা সরিয়ে সামনে আসলো তানজু। তানজু এসেছে বুঝতে পেরে রিয়াদও তাকালো তানজুর দিকে। হোয়াইট লেডিস ফ্রক, হাঁটু পর্যন্ত লং, চুলগুলো ঝুটি করা, মুখে তেমন কোনো সাজ নেই তানজুর। রিয়াদ তানজুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর হাতের বইটাকে টেবিলের উপর রেখে তানজুর দিকে এগোতে এগোতে বলে উঠল, না, ঠিক এভাবে মানাচ্ছে না। রিয়াদের কথা শুনে তানজু অবাক হয়ে বলল, তাহলে? ওয়েট। এতটুকু বলে রিয়াদ তানজুর হাত ধরে ড্রেসিং টেবিলের উপর বসিয়ে দিল। তারপর বলল, 1 সেকেন্ড। তানজু বুঝতে পারছে না রিয়াদ এক্স্যাক্টলি কি করতে চাইছে, তাই হা হয়ে তাকিয়ে আছে সে রিয়াদের দিকে। রিয়াদ পার্সেলটায় হাত দিল, তারপর বের করল কিছু জুয়েলারি, সাথে কিছু মেকআপের জিনিস। পেয়ে তানজু অবাক হয়ে বলল, এত কিছু আছে অথচ আমি দেখিনি। তানজুর কথা শুনে রিয়াদ সব জিনিসপত্রগুলো তানজুর সামনে এনে বলল, দেখবে কি করে, ঠিকভাবে তো সব খুলোইনি, যাই হোক মেকআপ করতে পারো। রিয়াদের কথা শুনে মাথা নিচু করে ফেলে তানজু, যার অর্থ সে জানে না। রিয়াদ তানজুর দিকে তাকিয়ে বলল, জানতাম তোমার ওর নাই হবে, কেমন মেয়ে বলো তো তুমি, মেকআপ করতে পারো না। আসলে আমার সাজগোজের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই। আসলেই ভিন্ন দেশের মানুষ তুমি। এতটুকু বলে রিয়াদ নিজেই তানজুকে সাজিয়ে দিতে লাগল। রিয়াদের কাজে তানজু অবাক হয়ে বলল,
এসব কি করছেন স্যার? এত সাজার কি দরকার? আমি যেমন আছি তেমনই ঠিক আছি। না, ঠিক নেই, এভাবে যাওয়া যাবে না, তাই মুখ বন্ধ করো আর আমায় আমার কাজ করতে দেও, বলে রিয়াদ তানজুকে সাজিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ল। আর তানজু শুধু অবাক হয়ে তাকিয়ে রইল রিয়াদের দিকে। কিছুক্ষণের মধ্যেই তৈরি তানজু। হোয়াইট ড্রেস, খোলা চুল, মুখে গর্জিয়াস মেকআপ, চোখে মোটা করে আইলাইনার, মাস্কারা, সাথে হালকা করে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, হাতে সাদা পাথরের তৈরি ব্যাচ, গলায় আর কানে সাদা পাথরের নেকলেস আর দুল, আর পায়ে হালকা হাই হিল। ব্যাস তৈরি তানজু। রিয়াদ পুরো কাজটা কমপ্লিট করে তানজুকে মাথা থেকে পা অবধি একবার স্ক্যান করল, তারপর হালকা হেসে বলল সে, পারফেক্ট, লেটস গো, বলে বেরিয়ে যায় রিয়াদ। রিয়াদ যেতেই তানজু একবার নিজেকে আয়নায় দেখল। না, খারাপ লাগছে না, ভেবেই হালকা হেসে বেরিয়ে পড়ল সে। রিয়াদ স্যার মেয়েদের সাজাতেও পারে, জানতাম না তো, মনে মনে। রিয়াদদের গাড়ি এসে থামল একটা বড় 5 স্টার হোটেলের সামনে। খুব বড় করেই পার্টি করা হবে এখানে। মূলত পার্টিটার অ্যারেঞ্জ করেছে রিয়াদের এক ফ্রেন্ড, এঙ্গেজমেন্ট পার্টি। চারিদিকে লাল নীল আলো জ্বলছে। রিয়াদ গাড়ি থেকে নেমে তানজুর হাত ধরে এগিয়ে চলল ভিতরে। পার্টিতে লাল রঙের মডার্ন ড্রেস পরে দাঁড়িয়ে আছে অনন্যা, সেও ইনভাইটেড এখানে। তানজুর কথা ভাবতেই রাগে গা জ্বলে যাচ্ছে তার। সে কিছুতেই রিয়াদের সাথে তানজুকে মেনে নিতে পারছে না। অনন্যা এটাও জানে আজকে রিয়াদ তানজু দুজনেই আসবে এখানে। তাই মনে মনে একটা ফন্দি এঁটেছে সে। এমন সময় একজন ওয়েটার এসে বলল অনন্যাকে, ম্যাম, ড্রিঙ্কস। ওয়েটারের কথা শুনে অনন্যাও হালকা হেসে বলল, ইয়েস। অনন্যার কথা শুনে ওয়েটার তার হাতে থাকা ড্রিঙ্কসের ট্রেটা এগিয়ে দিল অনন্যার দিকে। অনন্যাও একটা গ্লাস হাতে নিল। অনন্যা ড্রিঙ্কস নিতেই ওয়েটার চলে যেতে নেয়। অনন্যা কিছু একটা ভেবে ওয়েটারকে বলে উঠল, 1 মিনিট। অনন্যার ডাকে ওয়েটার দাঁড়িয়ে পড়ল, তারপর অনন্যার দিকে এগিয়ে গিয়ে বলল সে, ইয়েস ম্যাম। ওয়েটার আসতেই অনন্যা কিছু টাকা দিয়ে কিছু কাজ করতে বলল। ওয়েটার মাথা নাড়িয়ে বলল, ওকে ম্যাম, বলেই চলে যায় ওয়েটার। ওয়েটার যেতেই অনন্যা একটা রহস্যময়ী হাসি দিয়ে ড্রিঙ্কের গ্লাসে এক চুমুক দিল। রিয়াদ ব্ল্যাক আর তানজু হোয়াইট সাজে একসাথে গেটের সামনে দিয়ে হেঁটে ভিতরে আসছে। আশেপাশে ফটোগ্রাফাররা ওদের পিক তুলছে। তানজুর একটু আনইজি ফিল হচ্ছে, এসবের প্রতি অভ্যস্ত নয় সে। এতদিন রিয়াদ ঢোকার 10 মিনিট পর সে ঢুকত, আর আজ কিনা রিয়াদের সাথে যেতে হচ্ছে, সাথে একই ফ্রেমে পিক তুলতে হচ্ছে তাকে। এগুলো ঠিক হচ্ছে না, কিন্তু তানজু তো কিছু বলতেও পারছে না। রিয়াদ ভিতরে ঢুকতেই রিয়াদের ফ্রেন্ড জ্যাক আর জেসিকা এসে হাজির। মুচকি হেসে হাত মিলালো তারা রিয়াদের সাথে। রিয়াদের গার্লফ্রেন্ড যে তানজু তারা সেটা জানে, কারণ সেদিনের সেই পার্টিতে তারাও ছিল। আর তাছাড়া রিয়াদ তানজুর বিষয়টা ভাইরাল হয়ে গেছে প্রায়। রিয়াদের অর্ধেক মেয়ে ফ্যানরা তো কেঁদে ভাসিয়ে ফেলেছে রিয়াদের পিকের কমেন্ট বক্সে। তানজু তো এই বিষয়টা নিয়ে ভয়ে আছে, না জানি তার মা বোন বিষয়টা কখন জেনে যায়। এতদিনে জানার কথা, কিন্তু সেদিন রাতে তাসলিমা তো কিছুই বলল না, হয়তো জানেনি। নানান ভাবনায় মগ্ন তানজু। জ্যাক আর জেসিকা অনেক আগেই চলে গেছে, কারণ এখন তাদের এঙ্গেজমেন্ট শুরু হবে। লাউড মিউজিকে গান বাজছে চারদিকে। তানজু এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে।
তার পাশে রিয়াদও দাঁড়িয়ে আছে। চারিদিকে লাল নীল বাতি জ্বলছে, সবার হাতে ড্রিঙ্কের গ্লাস। ওদের সামনেই জেসিকা আর জ্যাক একে অপরকে আংটি পরিয়ে দিচ্ছে। সবাই করতালির মাধ্যমে ওদেরকে স্বাগতম জানালো। তারপর শুরু হলো পার্টির আসল মজা। একে একে সবাই তাদের পার্টনারদের সাথে ড্যান্স করছে। তানজু তাকিয়ে আছে সবার দিকে। এমন সময় সেই ওয়েটার এসে বলল তানজুকে, ম্যাম ড্রিঙ্কস। নো। ওকে বলেই চলে যায়। কিছুদূর যেতেই অনন্যা ওয়েটারকে ইশারা করল। ওয়েটারও অনন্যার দিকে তাকিয়ে আবার হেঁটে আসতে লাগল তানজুর দিকে। তার উদ্দেশ্যে তানজুর জামায় ড্রিঙ্ক ফেলা। এক পা করে এগিয়ে যাচ্ছে ওয়েটার তানজুর দিকে। অনন্যার দৃষ্টি তানজুর দিকে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। জরুরি ফোন হওয়ায় অনন্যা ফোনটা তুলে চলে যায় সাইডে। এদিকে তানজু তাকিয়ে আছে সামনে, তার পাশেই রিয়াদ। ওয়েটার খুব দ্রুত গতিতে আসছে তানজুর দিকে। এরই মাঝে রিয়াদকে ডাক দিল কেউ। রিয়াদও তানজুকে আমি একটু আসছি বলে পাশ কাটিয়ে সেদিকে যেতে নেয়। আচমকা রিয়াদ সামনে আসায় রিয়াদের সাথে হোঁচট খায় ওয়েটার। ওয়েটারের হাতে থাকা ড্রিঙ্ক গিয়ে পড়ে রিয়াদের কোটে। ঘটনাটা আচমকা হয়ে যাওয়াতে ওয়েটার কিছুই বুঝতে পারেনি। ভয় ভয় বলে উঠল সে, সরি স্যার, আই এক্সট্রিমলি সরি। রিয়াদ নিজের দিকে তাকিয়ে বলল, ওহ শিট। এর মধ্যে রিয়াদের সামনে এসে দাঁড়ালো জ্যাক। কিছুটা চিন্তিত কণ্ঠে বলে উঠল সে, হোয়াট হ্যাপেন্ড রিয়াদ। পরক্ষণেই রিয়াদের জামার দিকে তাকিয়ে জ্যাক ওয়েটারের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে উঠল, হোয়াট ইস দিস। ওয়েটার জ্যাকের রাগী লুক দেখে চুপসে যায়। ভয়ে ভয়ে বলে সে, সরি স্যার। হোয়াট সরি। জ্যাক আরও কিছু বলবে তার আগেই রিয়াদ বলে উঠল, কাম ডাউন জ্যাক, ইট ডাস নট ম্যাটার, ইটস জাস্ট এন অ্যাক্সিডেন্ট। এতটুকু জ্যাককে বলে রিয়াদ ওয়েটারের দিকে তাকিয়ে বলল, ইউ গো। সরি স্যার। ইটস ওকে। রিয়াদের কথা শুনে ওয়েটার আর 2 মিনিটও দাঁড়ালো না, সাইড করে চলে যায় সে। এদিকে রিয়াদ আশেপাশে তাকিয়ে জ্যাককে বলল, 1 সেকেন্ড। আই ইউল কাম রিয়াদ। ইটস ওকে। আই কেন? শিওর। ইয়েস। বলেই রিয়াদ কুইলি চলে যায় ওয়াশরুমের দিকে। আর তানজু সামনের নাচানাচি দেখতে এতটাই ব্যস্ত যে এই বিষয়টা সে খেয়াল করেনি। জ্যাক নিরাশ হয়ে চলে যায় সাইডে, কারণ সে রিয়াদকে বলতে এসেছিল যাতে রিয়াদ আর তানজু কাপল ড্যান্স করে, কিন্তু তার আগেই ভেবেই চলে যায় সে। নিজের কোটের দিকে তাকাতে তাকাতেই রিয়াদ ঢুকে পড়ল ওয়াশরুমের ভিতরে। ওয়াশরুমের পাশেই দেয়ালের আড়ালে লুকিয়ে ছিল অনন্যা। কারো পায়ের শব্দে পেতেই সে বুঝতে পেরেছে তানজু ওয়াশরুমের ভিতর চলে গেছে। অনন্যা আর 2 মিনিট না ভেবে ওয়াশরুমের দরজা বাহির থেকে আটকে চলে যায়। কারণ আর যাই হোক সে রিয়াদের সাথে তানজুকে কিছুতেই কাপল ড্যান্স করতে দিবে না, তাও সবার সামনে নাথিং। এবার তানজুকে না পেয়ে অনন্যা নিজে রিয়াদের ড্যান্স পার্টনার হবে ভেবেই চলে যায় সে। এই কাপল ড্যান্সের কথা আরও আগে থেকেই জানত অনন্যা, কারণ জ্যাক বলেছিল তাকে। আজ পার্টিতে টোটালি ইগনোর করেছে রিয়াদ অনন্যাকে, যার জন্য তার রাগ হচ্ছিল তানজুর উপর, কারণ এই সব কিছুই ওর জন্য হয়েছে। এবার রিয়াদকে সরি বলে ড্যান্সের জন্য রিকোয়েস্ট করবে অনন্যা। ভাবতেই খুশি খুশি লাগছে তার। ইউ তানজু, এম আই রাইট?
আচমকা একটা ছেলের কণ্ঠ শুনে পিছন ঘুরে তাকালো তানজু। সামনেই একটা ছেলেকে দেখে অবাক হয়ে বলল সে, ইয়ে শিউ, আমি আবির, তুমি তো বাঙালি তাই না? হুম, আপনিও? হুম, তুমি তো রিয়াদের গার্লফ্রেন্ড তাই না? এখন কি বলবে তানজু? বেশি না ভেবে মাথা নাড়ায় তানজু। ওরে মুচকি হাসল আবির। তারপর খুশি মনে উঠল, যাক, অবশেষে হারামিটায় একটা গার্লফ্রেন্ড জোগাড় করতে পারছে। আবিরের কথা শুনে চোখ বেরিয়ে আসার উপক্রম তানজুর। তানজুর রিয়েকশন দেখে হেসে উঠল আবির, তারপর বলল, তুমি নিশ্চয়ই ভাবছ আমি রিয়াদের কি হই? ওরে মাথা নাড়ায় তানজু। আমি হলাম রিয়াদের ছোটবেলার বন্ধু, আমরা একসাথে স্কুল কলেজ ভার্সিটি শেষ করেছি, তারপর আমি কানাডায় একটা ভালো জব পাই, সে সুবাদে চলে আসি এখানে। আর রিয়াদ তো এখন তুমি তো জানো। যাই হোক, আগে বলো রিয়াদ কই? আবিরের কথা শুনে এতক্ষণ পর তানজুর মনে পড়ল রিয়াদের কথা। আশেপাশে তাকিয়ে কোথাও রিয়াদকে না দেখে বলল সে, এখানে ছিল কোথাও একটা, গেছে হয়তো। ওকে, তুমি থাকো, আমি রিয়াদকে খুঁজে বের করছি। ওকে, আমিও দেখছি। ঠিক আছে। তারপর তানজু আর আবির দুজন দুদিক চলে যায়। অনন্যার পাশ দিয়ে চলে যায় তানজু, কিন্তু অনন্যা তার ভাবনায় এতটাই মগ্ন ছিল যে তানজুকে খেয়াল করেনি। এরই মাঝে হঠাৎই লোডশেডিং হয়ে যায়। আশেপাশের সবাই বেশ চমকে উঠল বিষয়টায়, সাথে মিউজিকও অফ হয়ে গেল। ওয়াশরুমের ভিতর নিচে এলোমেলো ভাবে অস্থির হয়ে বসে রিয়াদ। কিছুক্ষণ আগে ওয়াশরুমের ভিতরে দাঁড়িয়ে নিজের কোটটা পরিষ্কার করে বাহিরে যেতে নেয় রিয়াদ। ওয়াশরুমের দরজা খুলতে নিলেই দরজা লক থাকায় আরেক দফা অবাক হয় সে। কিছুক্ষণ ঝাঁকিয়ে লাভ না হওয়াতে রিয়াদ তার পকেট থেকে ফোনটা বের করল তানজুকে ফোন করার জন্য। এমন সময় হঠাৎই কারেন্ট চলে যাওয়ার পুরো রুম জুড়ে নেমে আসে কুটকুটে অন্ধকার। অন্ধকার দেখেই অস্থির হয়ে পড়ে রিয়াদ। আশেপাশে তাকাতেই বুকের ভিতর মোচড় দিয়ে উঠল তার, সাথে চোখের সামনে কিছু ছায়া জাতীয় জিনিস ভেসে আসছে। মাথা ঘুমাচ্ছে রিয়াদের, হাত থেকে মোবাইলটা পড়ে যায় তৎক্ষণাৎ। চারপাশ ঘুরছে তার, ধাপ করে রিয়াদ নিচে বসে পড়ে। গায়ের কোটটা নিমিষেই খুলে ফেলে সে, গলার টাইটাও ঢিলে করে ফেলল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে রিয়াদের, সাথে অস্বস্তিতা ফিল হচ্ছে। বারবার চোখের সামনে একটা ভয়ঙ্কর অতীত ভেসে আসছে রিয়াদের, যে অতীত রিয়াদের পুরো জীবন উলট পালট করে দিয়েছিল। এখন কি করবে রিয়াদ? চারপাশের সবকিছু ধোঁয়াশা মনে হচ্ছে তার। দুহাত দিয়ে মাথাটা চেপে ধরল রিয়াদ। সবকিছু এলোমেলো লাগছে রিয়াদের। এরই মাঝে ফোনটা বেজে উঠল রিয়াদের উপরে। তানজুর নাম জ্বলজ্বল করছে। রিয়াদ ফোনটা তুলবে সেই শক্তি খুঁজে পাচ্ছে না। তারপরও বহুত কষ্টে ফোনটা হাতে নিল। প্রথমবার ফোন তুলতে তুলতে কেটে গেল। দ্বিতীয়বার কল তুলতেই অপর পাশে তানজু বলে উঠল, আপনি কোথায় স্যার? আপনার ফ্রেন্ড আপনাকে সেই কখন থেকে খুঁজে চলেছে। লোডশেডিং হয়ে গেছে তাই কোথাও খুঁজে পাচ্ছি না। আপনি কোথায় আছেন স্যার? তানজু এতটাই দ্রুত গতিতে কথা বলছে রিয়াদ কিছু বলতেই পারছে না। রিয়াদ কাঁপা কাঁপা গলায় বলে উঠল, তানজু, কি হলো স্যার? কথা বলছেন না কেন? তানজু। রিয়াদের এবারের কণ্ঠ শুনে চিন্তিত কণ্ঠে বলে উঠল তানজু, কি হয়েছে স্যার? তানজু, ওয়াশরুম। এতটুকু বলতেই রিয়াদের হাত থেকে ফোনটা পড়ে গেল। দেয়ালের সাথে পিঠ থেকে শুয়ে আছে রিয়াদ, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে সে, বুকের ভিতর হাত দিয়ে রেখেছে সে। অস্থিরতা কাজ করছে রিয়াদের ভিতর। এদিকে তানজু। রিয়াদ স্যার ঠিক নেই ভেবেই দৌড় দিল সে।
ওয়াশরুমের দরজার সামনে মোবাইলে ফ্ল্যাশলাইট অন করে দাঁড়িয়ে আছে তানজু। কারণ সে রিয়াদের লাস্ট কথাটা বুঝতে পেরেছিল। একটা ওয়াশরুম ধাক্কাতেই বাহির থেকে আটকা দেখে তাড়াতাড়ি খুলে ভিতরে ঢুকে পড়ল সে। দুপা এগোতেই নিচে রিয়াদের অবস্থা দেখে দৌড়ে চলে যায় তানজু রিয়াদের কাছে। তারপর হতভম্ব হয়ে বলে উঠল সে, কি হলো স্যার আপনার? আচমকা তানজুর কণ্ঠ শুনতাই রিয়াদ কিছু না ভেবেই ঝাপটে জড়িয়ে ধরল তাকে। তারপর অস্থির হয়ে বলল সে, প্লিজ তানজু, এই অন্ধকার সরাও, আমি আর নিতে পারছি না। রিয়াদের কথা আর কাজ দেখে প্রচণ্ড ঘাবড়ে যায় তানজু। এতদিনে এইরকম পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি তাকে, এখন কি করবে সে? তানজুকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে চোখ বন্ধ করে বসে আছে রিয়াদ। ভীষণ ভয় হচ্ছে তার। কিসের জন্য ভয় হচ্ছে, কেন ভয় হচ্ছে বুঝতে পারছে না, কিন্তু এই মুহূর্তে তানজু না থাকলে সে হয়তো ভয়ই শেষ যেত, এমন একটা অবস্থা। রিয়াদ তানজুকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে যেন একটু আলগা হলেই তানজু পালিয়ে যাবে। রিয়াদকে এত ভয় পেতে দেখে চরম অবাক তানজু। সে বুঝতে পারছে না রিয়াদ কিসের এত ভয় পাচ্ছে, তার উপর এখন কি করবে না করবে কিছুই বুঝতে পারছে না তানজু। রিয়াদকে এতটা ভয় আর ঘাবড়ে যেতে এই প্রথম দেখছে তানজু, যার জন্য সে নিজেও প্রচণ্ড ঘাবড়ে গেছে। তার উপর অন্ধকার। তানজুর মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। কাউকে ডেকে হেল্প চাইবে সেটাও পারছে না, কারণ এখান থেকে কেউ ওর আওয়াজ শুনতে পাচ্ছে না। তানজু রিয়াদের দিকে তাকিয়ে বলে উঠল, কি হয়েছে স্যার, আপনি এমন করছেন কেন, আর এত ভয়ই বা পাচ্ছেন কেন? ওরে রিয়াদ কিছু বলছে না, চুপচাপ তানজুকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপছে সে। বারবার তার সামনে তার জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনার কথা ভেসে আসছে। রিয়াদ কাঁপছে। রিয়াদের সমস্ত শরীর ঠান্ডায় জমে গেছে, তার উপর গায়ের কোটটাও খুলে ফেলেছে সে। তানজু তার মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে রেখেছে কখন থেকে, কিন্তু রিয়াদ ভয়ে চোখই খুলছে না। তানজু আশেপাশে তাকিয়ে রিয়াদের কোটটা খুঁজে বের করল, তারপর রিয়াদের গায়ে কোটটা জড়িয়ে দিয়ে চুপচাপ বসে রইল। হঠাৎই মনে হলো তার এই মুহূর্তে তাকে হেল্প একজনই করতে পারবে, সে হলো আবির। কিন্তু আবিরের নাম্বার কোথায় পাবে? অনেক ভেবে চিন্তে রিয়াদের ফোনটা খুঁজে বের করল তানজু। রিয়াদের ফোনের লক তানজু জানে, তাই নিমিষেই ফোনের লক খুলে আবিরের নাম্বার খুঁজতে লাগল সে। এরই মাঝে কারেন্ট চলে আসলো, যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল তানজু। তারপর রিয়াদের দিকে তাকিয়ে বলে উঠল সে, চোখ খুলুন স্যার, দেখুন কারেন্ট চলে এসেছে, এখন আর কোনো ভয় নেই আপনার। কিন্তু ওরে রিয়াদের কোনো সাড়া শব্দ মিলল না। পরপর কয়েকবার ডাকতেও রিয়াদের সাড়া না পেয়ে আরও ভয় পেয়ে যায় তানজু। হতভম্ব হয়ে গাড়িতে বসে আছে তানজু, আর ওর পাশেই রিয়াদ অজ্ঞান হয়ে শুয়ে আছে। প্রচণ্ড ঘাবড়ে গেছে তানজু। আবিরের নাম্বার খুঁজে না পেয়ে শেষমেশ ড্রাইভারকে ফোন করে তানজু। তারপর ড্রাইভারের সাহায্যে রিয়াদকে নিয়ে বেরিয়ে আসে সে। ডাক্তারকে অনেক আগেই কল করেছে তানজু, এখন শুধু অপেক্ষা কখন ওরা হোটেলে পৌঁছাবে। সাদা তুলতুলে নরম বিছানায় নিজের রুমে শুয়ে আছে রিয়াদ। পাশেই তানজু দাঁড়িয়ে আছে, আর ডাক্তার একটা ইনজেকশন পুশ করছে রিয়াদের হাতে। রিয়াদকে ইনজেকশন পুশ করতে দেখে তানজু তার চোখ বন্ধ করে নিল, কারণ এসবে তার খুব ভয়। কিছুক্ষণ পর
ডোন্ট ওয়ারি, অত্যাধিক স্ট্রেচ আর অস্বস্তিকর পরিবেশে থাকার জন্য এমনটা হয়েছে। ভয়ের কোনো কারণ নেই, আমি ঘুমের ইনজেকশন দিয়ে দিয়েছি, আর ওনার শরীর গরম হয়ে গেছে, জ্বর এসেছে, তবে এতে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই। আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, 2 ঘন্টা পর ঘুম ভেঙে গেলে কিছু খাইয়ে এই ঔষধগুলো খাইয়ে দিবেন, কিছুদিন বেড রেস্ট থাকলেই ঠিক হয়ে যাবে। এতটুকু বলে চলে যায় ডাক্তার। ডাক্তারের সাথে সাথে ড্রাইভারও চলে যায় আর সাথে নিয়ে যায় ঔষধের কাগজটাও। সবাই যেতেই তানজু ভিতর থেকে দরজা বন্ধ করে দিল। তারপর চলে যায় সে রিয়াদের কাছে। রিয়াদের কপালে হাত দিতেই আঁতকে উঠল তানজু, জ্বরে গা পুড়ে যাচ্ছে একদম। শুরুতে তানজু রিয়াদকে ঠিকমতো শুয়ে দিয়ে গায়ে মোটা কম্বল জড়িয়ে দিল। তারপর বাটিতে করে পানি এনে তাতে কাপড় ভিজিয়ে রিয়াদের কপালে জলপট্টি দিল। এরই মাঝে কলিং বেল বেজে উঠল। তানজু বুঝতে পেরেছে ড্রাইভার রিয়াদের জন্য ঔষধ নিয়ে এসেছে। তানজুও বেশি কিছু না ভেবে চলে যায় দরজার কাছে। তারপর ড্রাইভারের কাছ থেকে ঔষধগুলো নিয়ে ড্রাইভারকে থ্যাংক ইউ বলে আবার চলে আসে রিয়াদের কাছে। তারপর চুপচাপ বসে পড়ে নিচ্ছে। বিছানা লেপটে বেঘোরে ঘুমাচ্ছে রিয়াদ। তানজু কিছুক্ষণ তাকিয়ে রইল রিয়াদেরোর মুখের দিকে। তানজুর মাথায় এই মুহূর্তে একটা প্রশ্নই বাজছে। কি এমন হলো যে রিয়াদের স্যার এতটা ভয় পেয়ে গেলেন? প্রশ্নগুলো মাথায় এসে আবার বেরিয়ে যাচ্ছে তানজুর। কিছুক্ষণ পর পর রিয়াদের কপালে জলপট্টি দিচ্ছে তানজু। ঘড়ির কাঁটায় প্রায় 12:30 বাজে আর ডাক্তার বলেছিল 2 ঘন্টা পর রিয়াদের জ্ঞান ফিরবে। নানা কিছু ভাবতে ভাবতে তানজু বিছানার উপর মাথা দিয়ে নিচে বসেই ঘুমিয়ে পড়ল। আর রিয়াদ, সেও ঘুমাচ্ছে। রিয়াদের রুমের জানালার সাদা পর্দাটা বাতাসে নড়েচড়ে উঠছে বারবার, সাথে রাতের জ্যোৎস্না ভরা রাতের আলো আর শীতল মেশানো ঠান্ডা বাতাস। তানজুর শীত করছে, তাই ঘুমের ঘোরে রিয়াদের কোটটা গায়ে জড়িয়ে ঘুমিয়ে রয়েছে সে। ঘড়ির কাঁটায় 2:02। রিয়াদ গভীর ঘুমে মগ্ন তখন। হঠাৎই চোখের সামনে ভেসে উঠল তার গভীর রাত। তখন অন্ধকার রাস্তা পেরিয়ে গাড়ি করে বাসার উদ্দেশ্যে যাচ্ছিল একটা লোক আর একটা মহিলা। গাড়ির পিছনে খুশি মনে বসে ছিল একটা ছোট্ট ছেলে, বয়স তার 10-12 হবে। হাতে আইসক্রিম খাচ্ছিল সে। এমন সময় হঠাৎই কোথা থেকে একটা ট্রাক এসে গাড়ি সমেত উড়িয়ে দিল তাদের। ছেলেটি ভয় পেয়ে চেঁচিয়ে উঠল। হঠাৎই ঘুমের ঘোরে চেঁচিয়ে শোয়া থেকে উঠে বসল রিয়াদ। ঘেমে একাকার হয়ে গেছে সে। রিয়াদের চিৎকার শুনে ঘুম ভেঙে যায় তানজুর। হতভম্ব হয়ে শোয়া থেকে উঠে রিয়াদের পাশে বসে বলে উঠল সে, কি হলো স্যার? ওরে রিয়াদ কিছু বলল না, আশেপাশে চারিদিকে তাকালো শুধু। রিয়াদের রিয়েকশন দেখে তানজু বুঝতে পেরেছে রিয়াদ হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। তানজু পাশে টেবিলে থাকা পানির গ্লাসটা রিয়াদের দিকে এগিয়ে দিয়ে বলল, পানি খান স্যার। রিয়াদ একবার তানজুর মুখের দিকে তাকিয়ে ওর হাতের পানির গ্লাসটা নিয়ে ডগডগ করে পুরো পানিটা খেয়ে নিল। তারপর জোরে জোরে শ্বাস ফেলল সে। তানজু রিয়াদের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এত ভয় পাচ্ছেন কেন স্যার? দেখুন এখানে ভয় পাওয়ার মতো কিছু নেই। রিয়াদ চুপচাপ বসে রইল কতক্ষণ, হয়তো নিজেকে শান্ত করার প্রচেষ্টা। তানজু রিয়াদের কপালে হাত রাখল। না, জ্বর একটুও কমেনি। তানজু রিয়াদের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে বলে উঠল, আপনি বসুন স্যার, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? আসছি স্যার, জাস্ট 5 মিনিট। এতটুকু বলে চলে যায় তানজু। রিয়াদ তানজুর যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে থেকে আশেপাশে তাকালো সে।
গায়ের কম্বলটা সরিয়ে ফেলল রিয়াদ। হাত পা কাঁপছে রিয়াদের। চোখের সামনে মা আর বাবার রক্তাক্ত দেহের কথা ভাবতেই কেমন লাগছে তার। নিমিষেই চোখ বন্ধ করে ফেলল সে। রিয়াদ আস্তে আস্তে বিছানা থেকে পা রাখল নিচে, কিন্তু শরীরের সমস্ত শক্তি যেন কোথায় একটা হারিয়ে গেছে রিয়াদের। তারপরও যথাসম্ভব শক্তি সঞ্চয় করে বসা থেকে উঠে দাঁড়াল সে। 4 পা হাঁটতেই পড়ে যেতে নেয় রিয়াদ। এমন সময় হাতে সুপের বাটি নিয়ে আসছিল তানজু। রিয়াদকে পড়ে যেতে দেখে তাড়াতাড়ি সুপের বাটিটা টেবিলের ওপর রেখে দৌড়ে গিয়ে ধরে ফেলল সে রিয়াদকে। তারপর বলল, কি করছেন স্যার, এক্ষুনি তো পড়ে যেতেন। রিয়াদ তানজুকে ধরে বলল, আমি ওয়াশরুমে যাব। তানজু, ওয়াশরুমে যাবেন এটা আমায় বললেই তো হতো। এতটুকু বলে রিয়াদের হাত ধরে নিয়ে যায় তানজু। বিছানায় কম্বল মুড়ি দিয়ে বসে আছে রিয়াদ। পাশেই তানজু হাতে সুপের বাটি নিয়ে রিয়াদকে খাইয়ে দিচ্ছে। রিয়াদের খেতে ইচ্ছে করছে না মোটেও, কিন্তু তারপরও তানজু জোর করে খাইয়ে দিচ্ছে তাকে। রিয়াদ শুধু তাকিয়ে আছে তানজুর মুখের দিকে, কিছু বলছে না। আধ ঘন্টা পর তানজু রিয়াদকে ঔষধ খাইয়ে দিল। তারপর বলল, এখন ঘুমিয়ে পড়ুন স্যার। ওরে মাথা নাড়ায় রিয়াদ। তারপর তানজু রিয়াদকে সুন্দর করে বিছানায় শুয়ে দিল। অনেক কিছু জানতে ইচ্ছে হচ্ছে তার, কিন্তু এই মুহূর্তে রিয়াদকে কিছু জিজ্ঞেস করা মোটেও ঠিক হবে না। তাই আর কিছু বলল না তানজু। পরের দিন সকালে রিয়াদের রুমের সোফার ওপর ঘুমিয়েছিল তানজুর। হঠাৎই ঘুম ভেঙে যায় তার। তাড়াতাড়ি শোয়া থেকে উঠে বসল তানজু। আশেপাশে তাকিয়ে তাড়াতাড়ি উঠে চলে যায় তানজুর রিয়াদের রুমে। বেঘোরে ঘুমাচ্ছে রিয়াদ। তানজু রিয়াদের কপালে হাত দিল না, জ্বর কমে নি এখনো, প্রচণ্ড গরম কপাল। তানজু কিছু একটা ভেবে রিয়াদের রুম থেকে বেরিয়ে যায়। তারপর নিজের রুমে গিয়ে ফটাফট ফ্রেশ হয়ে গায়ের ড্রেস চেঞ্জ করে একটা সাদা টি শার্ট আর ব্ল্যাক জিন্স পরে চলে আসে সে রিয়াদের রুমে। রিয়াদ তখনও ঘুমিয়েছিল। রিয়াদের ঘুম ভাঙতেই তানজু তাড়াতাড়ি রিয়াদকে ফ্রেশ করে কিছু খাইয়ে ঔষধ খাইয়ে দেয়। সারাদিন এটা ওটা আর রিয়াদের সেবা করেই সকালটা কেটে যায়। দুপুর 2টো। রিয়াদকে খাবার আর ঔষধ খাইয়ে দিয়ে ওর মুখ মুছে পাশে বসল তানজু। জ্বর আগের চেয়ে একটু কমে গেছে রিয়াদের। তানজু কিছুক্ষণ চুপ থেকে ছোট্ট শ্বাস ফেলে বলে উঠল, একটা কথা বলবো স্যার। ওরে শুধু তাকায় রিয়াদ তানজুর দিকে। রিয়াদের চাহনি দেখে তানজু নীরব কণ্ঠে বলে উঠল, কাল রাতে কি হয়েছিল স্যার? আপনি অন্ধকারে ভয় পান কিন্তু কেন? ওরে রিয়াদ চুপ করে রইল। রিয়াদকে চুপ থাকতে দেখে তানজুও আর জোর না করে বলে উঠল, আপনি বলতে না চাইলে আমি জোর করব না স্যার, আপনি ঘুমান, আমি তাহলে আসি। বলেই খাবারের বাটিটা হাতে নিয়ে চলে যেতে নেয় তানজু। তানজুকে যেতে দেখে রিয়াদ হাত ধরে বসল তানজুর। রিয়াদের কাজে তানজু অবাক হয়ে আবারও বসে পড়ল বিছানায়। তানজুকে বসতে দেখে রিয়াদ নীরব কণ্ঠে বলে উঠল, সেদিন ছিল 5ই সেপ্টেম্বর, সালটা ঠিক মনে নেই, তখন আমার বয়স 10-11 হবে হয়তো। বাবা মায়ের সাথে ঘুরতে বেরিয়েছিলাম সেদিন। আমি খুব খুশি ছিলাম, কারণ সেদিন বাবা নিজের সব কাজ বন্ধ করে আমায় আর মায়ের সাথে টাইম স্পেন্ড করেছিল। সেদিন খুব দেরি করেই বাড়ি ফিরছিলাম আমরা। গভীর রাত তখন। আমরা শহর থেকে অনেকটাই বাহিরে চলে গিয়েছিলাম। একটা অন্ধকার রাস্তা পেরিয়ে এগিয়ে যাচ্ছিলাম আমি, বাবা আর মা। আমার এখনো মনে আছে, মাও আমার মতো খুব খুশি ছিল। হঠাৎ কি হলো, আচমকা একটা ট্রাক এসে ধাক্কা মারল আমাদের গাড়িতে।
মুহূর্তের মধ্যে সব এলোমেলো হয়ে গেল। আমি পিছনের সিটে থাকায় পিছনের গ্লাস ভেঙে বাহিরের এসে পড়ি। সেদিন মাথায় খুব জোরে আঘাত পেয়েছিলাম আমি যতক্ষণে দৌড়ে মা বাবার কাছে গিয়েছিলাম ততক্ষণে গাড়ির ব্লাস্ট হয়ে দাউ দাউ করে আগুন জ্বলছিল গাড়িতে। আশেপাশে কেউ ছিল না যে আমাদের সাহায্য করবে। আমি শুধু সেদিন বাবার মাথাটা দেখেছিলাম রক্তে মাখানো ছিল, আর মায়ের হাত, ব্যাস আর কিছু মনে নেই। পরের দিন যখন হসপিটালে জ্ঞান ফিরেছিল আমার, তখন জানতে পারি মা বাবা আর নেই। আর সেদিন থেকেই গভীর অন্ধকারে আমার ভয় হয় বারবার, শুধু সেদিন রাতের কথা মনে পড়ে, সাথে বাবা মা রক্তাক্ত অবস্থা। এসব ভাবলেই মাথা ঝিমঝিম করে আমার, কেমন একটা অস্থিরতা ফিল হয়। কাল রাতে যখন হুট করে ওয়াশরুমে অন্ধকার হয়ে গিয়েছিল তখনও সেইম জিনিসটা হয়েছিল। আর কিছু বলল না রিয়াদ, চুপ করে রইল সে। রিয়াদের এই অতীতের কথা জানত না তানজু, এমনটা নয়, কিন্তু এই অতীতের সাথে যে রিয়াদের অনেক বড় দুর্বলতা আছে এটা জানত না সে। ছলছল চোখে তাকিয়ে রইল তানজু রিয়াদের দিকে। অতটুকু বয়সে কতই না কষ্ট পেয়েছে রিয়াদ, ভাবতেই এখন তানজুর কষ্ট হচ্ছে। তানজু রিয়াদকে চুপ থাকতে দেখে রিয়াদকে শুয়ে দিয়ে বলল, এখন ঘুমিয়ে পড়ুন স্যার, আর কিছু বলতে হবে না। ওরে রিয়াদও আর কিছু বলল না, চুপচাপ শুয়ে পড়ল সে। রিয়াদকে শুয়ে থাকতে দেখে তানজুও খাবারের বাটি নিয়ে এগিয়ে গেল কিচেনের দিকে। মানুষের মনে কতই না কষ্ট আছে। এত বড় একজন সেলিব্রিটির মনে এত কষ্ট জমে আছে বুঝতে পারে নি তানজু। রিয়াদের হাসি খুশি ফেস দেখে কখনো মনেই হয়নি তানজুর যে রিয়াদের ভিতরও এত বড় অতীত আর যন্ত্রণা আছে। সে তো শুধু জানত রিয়াদ যখন খুব ছোট তখন তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কিন্তু সেই কারে যে রিয়াদও ছিল এটা জানত না তানজু। ভাবতেই একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে আসলো তানজুর। মাঝখানে কাটল দুদিন। এখন রিয়াদ মোটামুটি সুস্থ। সূর্যের ফুরফুরে আলোতে বেঘরে সোফায় ঘুমাচ্ছে তানজু। গায়ে তার কম্বল জড়ানো। এই দুদিনও তানজু রিয়াদের রুমেই ছিল। সারা দিন সেবাযত্ন করে রাতে সোফায় ঘুমিয়ে পড়ত সে। এমন সময় তার কাছে হেঁটে আসলো রিয়াদ। সোফার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রিয়াদ। দৃষ্টি তার তানজুর ঘুমন্ত মুখের দিকে। কতক্ষণ আগেই ঘুম ভাঙল রিয়াদের। কুইকলি ফ্রেশ হলো সে। আজ নিজেকে একদম পারফেক্ট আর ফ্রেশ লাগছে রিয়াদের, তাই ড্রয়ার থেকে একটা সুন্দর হোয়াইট রঙের হুডি আর এস কালার জিন্স পরে চুলগুলো ঠিক করে আস্তে আস্তে চলে যায় সে তানজুর কাছে। কিছু একটা ভেবে মুচকি হাসল রিয়াদ। তারপর একটু নিচু হয়ে একদম তানজুর মুখোমুখি তার মুখ নিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করছে তানজুকে। হালকা ফর্সা মুখ, খোলা চুল, ডান চোখের পাশে ছোট্ট একটা দাগ আছে যেটা খুব গভীরভাবে আকৃষ্ট করেছে রিয়াদকে। ছোট ছোট চুলগুলো এলোমেলোভাবে পড়ে আছে তানজুর কপালের পাশে। রিয়াদ কিছু একটা ভেবে জোরে ফু দিল, সঙ্গে সঙ্গে তানজুর কপালের পাশে থাকা চুলগুলো ছিটকে একটু দূরে চলে গেল। আচমকা গায়ে বাতাস জাতীয় কিছু লাগাতে হালকা নড়েচড়ে উঠল তানজু। রিয়াদ তখনও সরে নি, নীরবেই তানজুর মুখোমুখি মুখ নিয়ে তাকিয়ে ছিল সে তানজুর মুখের দিকে। জানালার সাদা পর্দা ভেদ করে সকালের শীতল মেশানো ঠান্ডা বাতাস বইছে। গায়ে বাতাস লাগতেই তানজু তার গায়ের কম্বলটা আরেকটু কাছে এনে জড়িয়ে ধরল। রিয়াদ শুধু তানজুর দিকে তাকিয়ে মুচকি আসছে। কেন জানে না আজ তানজুকে তার খুব ভালো লাগছে। এমনটা নয় যে এর আগে লাগতো না, তবে আজ স্পেশাল কিছু মনে হচ্ছে রিয়াদের।
রিয়াদের লাইফে মেয়ে অ্যাসিস্ট্যান্ট কম আসেনি, কিন্তু তানজুর মতো একটাও না। জীবনে এই পর্যন্ত যত মেয়েকে দেখেছে রিয়াদ, তার আশেপাশে তার বেশিরভাগ সবাই গায়ে পড়া স্বভাবের, যেটা একদমই রিয়াদের পছন্দ নয়। আজও মনে আছে রিয়াদের যেদিন তানজু প্রথম তার কাছে এসেছিল। ফ্ল্যাশব্যাক। সাধারণত তানজুর রিয়াদের অ্যাসিস্ট্যান্ট হওয়ার পিছনে দুটি কারণ ছিল। মধ্যবিত্ত পরিবারের মেয়ে তানজু, পড়াশোনায় প্রায় শেষের পথে তখন। হঠাৎই তানজুর বাবা খুব অসুস্থ হয়ে পড়ে, বড় বোনটাও তখন সবেমাত্র চাকরিতে জয়েন করেছিল। এমার্জেন্সি ভাবে তখন বাবার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল, আর তার জন্য পড়াশোনা চলাকালীনই তাকে চাকরি খুঁজতে হয়। কিন্তু সার্টিফিকেট ছাড়া চাকরি পাওয়া প্রায় কষ্টদায়ক। যেখানে সার্টিফিকেট থেকেও ভালো চাকরি পাওয়া যায় না সেখানে তানজুর তো। এরই মাঝে তানজুর এক ফ্রেন্ডের বাবার সাহায্যে রিয়াদের অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুযোগ পায় তানজু। কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যায় তানজু, কারণ টাকার খুব প্রয়োজন তখন। হাতে রিয়াদের বাসার অ্যাড্রেস নিয়ে একটা ব্ল্যাক টি শার্ট আর জিন্স পরে দাঁড়িয়ে আছে তানজু রিয়াদের বাসার সামনে। ভিতরে যেতে সাহস হচ্ছে না তার। এত বড় একজন সেলিব্রিটির অ্যাসিস্ট্যান্ট হবে, ভাবতেই কেমন কেমন লাগছে তার। জোরে জোরে শ্বাস ফেলে দরজা নকতেই দরজা আপনা আপনি খুলে গেল। এতে বেশ চমকে উঠল তানজু। ভিতরে ঢুকতেই আশেপাশের পরিবেশ দেখে চোখ তানজুর চড়ুই গাছ। একদম আমেরিকান বাড়িগুলোর মতো, চারদিকে থাই গ্লাস সমৃদ্ধ বিশাল বড় বাড়ি। ভিতরে ঢুকেই বামদিকে উপরে যাওয়ার সিঁড়ি। সিঁড়ির পাশ থেকে কয়েক কদম দূরেই সুন্দর সোফা, সাথে আরও সুন্দর সুন্দর ফার্নিচার। তানজু বেশি কিছু না ভেবে আস্তে আস্তে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। উপরটা আরও সুন্দর। বিসমিল্লাহ বলে তানজু একটা রুমে প্রবেশ করল। রুমে ঢুকতেই আগে যেটা চোখে পড়ল তানজুর সাদা তুলতুলে নরম বিছানা। বিছানার পাশেই একটা ছোট্ট টেবিল। টেবিলের উপর অ্যালবাম করা রিয়াদের সুন্দর একটা ছবি। এর আগে রিয়াদকে কখনো সামনাসামনি দেখেনি তানজু, আজ প্রথম দেখবে, তারপর কথাও বলবে। ভাবতেই কেমন কেমন লাগছে। বুক কাঁপছে তানজুর, তারপরও যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রেখে আশপাশ ঘুরে ঘুরে দেখতে ব্যস্ত সে। রুমটা এতটাই সুন্দর যে তানজু এক প্রকার ভুলেই গেছে সে এখানে কেন এসেছিল। চারপাশের পরিবেশ দেখতে ব্যস্ত তানজু। এমন সময় ওয়াশরুম থেকে টাওয়াল পরে বেরিয়ে আসলো রিয়াদ। সামনেই একটা মেয়েকে দেখে চরম অবাক সে। অবাক হয়েই বলল, রিয়াদ, কে তুমি? আচমকা কারো কণ্ঠ শুনে পিছন ঘুরে তাকালো তানজু। সামনেই রিয়াদের অবস্থা দেখে ঘাবড়ে যায় তানজু। তারপর দুহাত দিয়ে নিজের চোখ চেপে ধরে বলে উঠল সে, সরি স্যার, আই এক্সট্রিমলি সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনি ওয়াশরুমে থাকবেন। তানজু এতটা ঘাবড়ে কেন গেল বুঝতে পারছে না। রিয়াদ অবাক হয়ে বলে, সে কে তুমি? আমি তানজু, আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট। ও হাই সি, কিন্তু চোখ বন্ধ করে আছো কেন? না মানে স্যার, আপনি তো শুধু আইমেন। এতক্ষণ পর রিয়াদ বুঝতে পারল তানজু ঘাবড়ে কেন গেল। বিষয়টা বেশ লেগেছে রিয়াদের কাছে। এই প্রথম কোনো মেয়ে রিয়াদের বডি দেখতে চাচ্ছে না। অন্য সব মেয়েরা এতক্ষণে ক্রাশ খেয়ে উল্টে যেত। রিয়াদ হালকা হেসে বলল, ঠিক আছে, তুমি নিচে যাও, আমি আসছি। ওকে স্যার, এন্ড আই এক্সট্রিমলি সরি স্যার, নেক্সট টাইম আর আমি আপনার পারমিশন ছাড়া আপনার রুমে আসব না। বলেই চলে যায় তানজু। তানজুর কথায় মুগ্ধ হয় রিয়াদ। তারপর একটা ব্ল্যাক শার্ট আর জিন্স পরে চলে যায় সে নিচে। আর তখনই এগ্রিমেন্ট হয় তানজুর সাথে রিয়াদের। আগামী 5 বছরের আগে তানজু কোনোভাবেই অ্যাসিস্ট্যান্টের জব ছাড়তে পারবে না, কারণ তানজু 1 বছরের টাকা অ্যাডভান্স নিয়েছিল। আর তখন থেকেই তানজু রিয়াদের সাথে আছে।
তানজুর ব্যবহার সাথে একটু টাচ লাগলেই বারবার সরি বলা বেশ লাগে রিয়াদের। এভাবেই একটা সময় রিয়াদ তানজুর বন্ধুর সম্পর্ক গড়ে ওঠে, যেটা এখনো আছে বর্তমানে। সবকিছু ভেবে মুচকি হাসল রিয়াদ। এমন সময় ঘুম ভাঙল তানজুর। চোখ খুলেই সামনে রিয়াদকে দেখে লাফ মেরে উঠে বসল সে। তারপর চোখ ডলতে ডলতে বলল সে, স্যার আপনি জ্বর কমে গেছে আপনার। বলেই রিয়াদের কপালে হাত দেয় তানজু। কপালের তাপমাত্রা স্বাভাবিক মনে হতেই বলে উঠল সে, জ্বর তাহলে কমে গেছে স্যার। ওরে মাথা নাড়ায় রিয়াদ। আপনি উঠে গেছেন, আমায় ডাকবেন না স্যার। ইটস ওকে তানজু, কোনো ব্যাপার না। ওকে স্যার আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছি। বলেই ঘুম ঘুম চোখে সোফার উপর থেকে নামে তানজু। হঠাৎই কি হয়, নিজের পায়ে নিজেই বেজে পড়ে যেতে নেয় তানজু। সাথে সাথে রিয়াদ গিয়ে ধরে তানজুকে। রিয়াদের হাতের স্পর্শ পেতেই তানজুর ঘুম উধাও। হা হয়ে তাকিয়ে রয় সে রিয়াদের মুখের দিকে। রিয়াদর তাকিয়ে থাকে তানজুর মুখের দিকে এক ঘোর লাগানো মুহূর্ত। এমন সময় দরজা খুলে ভিতরে ঢুকে অনন্যা। রিয়াদ তানজুর অবস্থা দেখে রাগ উঠে যায় তার। দরজা খোলার শব্দেই তানজুর হুঁশ আসে। সামনেই অনন্যাকে দেখে কিছুটা চমকে উঠে সে। সাথে সাথে রিয়াদের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে তানজু। কিন্তু রিয়াদ এতটাই শক্ত করে ধরে আছে যে তানজু ছাড়াতেই পারছে না। রিয়াদকে ছাড়তে না দেখে অনন্যা চেঁচিয়ে বলে উঠল, এসব কি হচ্ছে রিয়াদ? অনন্যার কথা শুনে রিয়াদ তানজুকে একটানে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, কেন তুমি বুঝতে পারছো না? রিয়াদের কথা শুনে গায়ে আগুন লাগার মতো জ্বলে উঠে অনন্যার। অনন্যাকে চুপ থাকতে দেখে রিয়াদ বলে উঠল, তুমি এখানে কি করছো? আমি তো তোমায় দেখতে এসেছিলাম রিয়াদ। ওহ দেখা হয়ে গেছে, এখন তাহলে আসতে পারো তুমি। আর নেক্সট টাইম রুমে আসার আগে নক করে আসবে। রিয়াদের কথা শুনে প্রচণ্ড রাগ হয় অনন্যার, কিন্তু কিছু বলল না সে। রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে যেতে নেয় সে। অনন্যা দুপা এগোতেই রিয়াদ বলে উঠল, ওয়াশরুমের দরজা বাহির থেকে লক কে করেছিল? অনন্যা। রিয়াদের কথা ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে অনন্যা। তারপর কাপা কাপা গলায় বলে উঠল সে, মানেটা আমার থেকে তুমি ভালো জানো তাই না? তুমি কি বোঝাতে চাইছো রিয়াদ? কিছুই না, যাও। রিয়াদের কথা শুনে পাল্টা আর কিছু বলতে পারল না অনন্যা। রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায় সে। অনন্যা যেতেই রিয়াদ ছেড়ে দেয় তানজুকে। রিয়াদ ছাড়তেই তানজু বলে উঠল, ওয়াশরুমের দরজা কি অনন্যা ম্যাম বন্ধ করেছিল স্যার? ওরে রিয়াদ বলে উঠল, শিওর নয়, কিন্তু অনন্যার চোখ মুখ দেখে যাই হোক, তুমি এখন তোমার রুমে যাও। ওকে স্যার। বলেই দুপা এগিয়ে গিয়েও আবার পিছনে এসে বলে উঠল তানজু, আমরা বিডিতে কবে ব্যাক করছি স্যার? আপনার অসুস্থতার জন্য তো টিকিট ক্যান্সেল করে দিয়েছিলাম। কাল যাব। ওকে স্যার। বলেই চলে যায় তানজু। সন্ধ্যা 7টা। নিজের রুমে বসে আছে তানজু। এমন সময় ফোনে মেসেজ আসলো তার। ফোন তুলতেই উপরে রিয়াদের মেসেজ দেখে কুইকলি চেক করল সে। ফটাফট তৈরি হয়ে চলে আসো উপরে, আমরা বের হব। তানজুর বলতে ইচ্ছে করছিল কোথায় যাব, কিন্তু সেটা আর বলল না। হালকা হেসে ওকে বলে সোজা চলে যায় সে ওয়াশরুমে। কিছুক্ষণ পর
ফ্রেশ হয়ে একটা সুন্দর গোলাপি কালার হাঁটুর নিচ পর্যন্ত লং একটা শর্ট ফ্রক পরে নিল তানজু, সাথে এস কালার লেডিস জ্যাকেট, চুলগুলো উঁচু করে ঝুটি করা, চোখে আইলাইনার সাথে মাস্কারা, মুখে হালকা মেকআপ, ঠোঁটে গোলাপি লিপস্টিক, ব্যাস তৈরি তানজু। তারপর আয়নায় আর একবার নিজেকে দেখে হাতে মোবাইল নিয়ে বেরিয়ে পড়ল সে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে রিয়াদ, পরনে তার ব্ল্যাক হুডি, ব্ল্যাক জিন্স, চুলগুলো বরাবরের মতো সুন্দর করে গোছানো, অল্প সাজেই অপূর্ব লাগছে তাকে। এমন সময় দরজায় নক করে বলে উঠল তানজু, আসবো স্যার? হুম আসো, তুমি সোফায় বসো, আমি আসছি। ওকে স্যার। রিয়াদের কথা শুনে তানজুও ভিতরে ঢুকে সোফায় বসে পড়ল। এরই মাঝে মাথায় কালো কেপ আর মুখে কালো মাস্ক পরে বেরিয়ে আসলো রিয়াদ। রিয়াদকে দেখেই দাঁড়িয়ে পড়ল তানজু। রিয়াদ দুপলক তানজুকে দেখে বলে উঠল, চলো। তানজুও আর দেরি করল না, তাড়াতাড়ি চলল সে রিয়াদের পিছন পিছন। ট্যাক্সি করে যাচ্ছে রিয়াদ আর তানজু। রিয়াদের কাজে চরম অবাক তানজু, সে বুঝতে পারছে না রিয়াদ ঠিক কি করতে চাইছে। কিছুটা অবাক হয়ে বলল সে, স্যার গাড়ি থাকতে আমরা ট্যাক্সি করে কেন যাচ্ছি? কি বলো তো, রোজ রোজ সেলিব্রিটি ভাব ভালো লাগে না। কাল যেহেতু চলে যাব, সো আজ রাতটা একটু এনজয় করা যাক, কি বলো? হুম তা নয় ঠিক আছে, কিন্তু আমরা কোথায় যাচ্ছি স্যার, আর আমাদের সাথে আর কারা যাচ্ছে? আর কেউ যাচ্ছে না বুদ্ধু, শুধু তুমি আর আমি। কি এত অবাক হওয়ার কি আছে? না কিছু না স্যার। ওরে রিয়াদ আর কিছু বলল না। বেশ কিছুক্ষণ পর রিয়াদদের গাড়ি এসে থামল। চলবে।